चलो 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 रेडी 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 लाइट कैमरा एक्शन। तू जिंदा है तो जिंदगी की जीत पे यकीन कर, अगर कहीं हो स्वर्ग तू उतार ला जमीन पर, उतार ला जमीन पर। আজকে আমাদের প্রবাবিলিটি সিরিজের তৃতীয় ভিডিও এবং এই তৃতীয় ভিডিওতে আমরা কমপ্লিট করব কন্ডিশনাল প্রবাবিলিটির আগে অবধি প্রবাবিলিটির বেসিক যা কিছু ফান্ডা আছে সব কিছু আজকের এই ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। আর খুবই দুঃখের সাথে তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে এই ক্লাসটা আমি এর আগেও রেকর্ড করেছিলাম এবং অত্যন্ত দুর্ভাগ্যবশত সেই ক্লাসে 1 ঘন্টা ধরে আমি টানা একটা ক্যামেরা এবং ট্রাইপডকে পুড়িয়ে গেছি, আর একটুও সাউন্ড কিন্তু রেকর্ড হয়নি। ভিডিওটা যখন রেকর্ড করার পরে যখন আমি ক্লান্তিময় শরীর নিয়ে যখন আমি চেক করছি যে কেমন এসছে ভিডিওটা দেখি একবার, তখন আমি প্লে করে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো প্লে করার পরে। তো খুবই দুঃখ পেয়েছি, খুবই হতাশ হয়েছি, কিন্তু আধ ঘন্টা সময় নিয়ে নিজেকে আবার সামলে নিয়ে আবার নতুন করে আবার প্রিপেয়ার করে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি তোমাদেরকে বলতে চাই আমাদের জীবনে অনেক এরকম ছোট ছোট ঘটনা হয় যেখানে কিন্তু মনে হয় যে হয়তো আর কিছু হবে না, অনেকটা লস হয়ে যায়, কিন্তু সেই লসটা হয় বলেই কিন্তু লাভগুলো আরও বেশি বেশি হয়। তাই তোমরা এটুকু মনের মধ্যে নিয়ে চলো যে আমিই সত্য, শুধু আমিই সঠিক, পুরো দুনিয়া বেঠিক, প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খায়ালে সদা হন্য, আমি শৃঙ্খল মানি না, মৃত্যু চিনি না, আমি জ্বলে ওঠা শিখা নিপতে জানি না। তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক নতুন এনার্জি নিয়ে। প্রবাবিলিটির সেকেন্ড ভিডিওতে আমি শিখিয়েছিলাম অনেক কিছুই, বেশ কিছু ফর্মুলা দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে সেই ফর্মুলাগুলোর জিস্ট করব এবং খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট, অডস ইন ফেভার অফ অ্যান ইভেন্ট, অডস এগেনস্ট অফ অ্যান ইভেন্ট, বা কোনো ঘটনার অনুকূলের সুযোগ বা প্রতিকূলের সুযোগ, এই জিনিসগুলো শিখবো। আর একটা প্রমাণ তোমাদের কাছে ছেড়ে দিয়েছিলাম। প্রমাণ বলতে এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সিওম টাইপের বলা যেতে পারে, যে একটা খুবই অবভিয়াস জিনিস যে কোনো ঘটনা এ, যে কোনো ঘটনা, যে কোনো এ ঘটনার প্রবাবিলিটি সব সময় 0 থেকে বেশি হবে এবং 1 থেকে ছোট হবে বা ইকুয়ালও হতে পারে। তোমাদের দুটো কেস আমি শিখিয়েছিলাম। শূন্য ঘটনা, তাকে আমরা 5 দিয়ে ডিনোট করি, তার প্রবাবিলিটি কত হয় আমি বলেছিলাম তোমাদেরকে, 0 হয়। ভালো কথা। সম্পূর্ণ ঘটনা, তার প্রবাবিলিটি কত হয়? 1 হয়, রাইট? চলো, তো এই জিনিসটা মোটামুটি আমরা জানি। এবার তাহলে আমি কি বলতে চাইছি যে বাকি যাই ঘটনা নিয়ে নাও না কেন 0 আর 1 এর মধ্যে থাকবে। কোনো দিন সেটা 1.5 হতে পারে না, বা 2, 3 হতে পারে না, অথবা -1 হতে পারে না, -2 হতে পারে না। চলো এটা বোঝা যাক। কি বললাম? পি অফ এ কথাটার মানে কি বলো তো বাবা? এম অফ এ বাই এন অফ এস। এর মানেটা কি আমি বলেছিলাম, খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। কোনো একটা ঘটনা স্পেস বা স্যাম্পল স্পেস যদি হয়, তার কিছু এলিমেন্ট থাকে, এ বি সি ডি, কিছু এলিমেন্ট থাকে ফাইনাইট সংখ্যক, ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতেই পারে। তো আমরা এখানে মোটামুটি ফাইনাইট কেসটা নিয়ে চলছি, ভালো কথা। আচ্ছা, এ বি সি ডি মনে করো 4টে এলিমেন্ট আছে কোনো একটা ঘটনা স্পেসে। এবার তার মধ্যে মনে করো বি আর সি এ ঘটনাকে ফেভার করছে, রাইট? বি আর সি এ ঘটনাকে ফেভার করছে। তাহলে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি যে এম অফ বি বাই এন অফ এস, জাস্ট এর বদলে বি করে দিয়েছি, ঠিক আছে? এটা হয় ইন জেনারেল। যখনই আমরা এই জিনিসটা বের করি, উপরের জিনিসটা যখন আমরা ক্যালকুলেট করি, তখন আমরা কি করি বলতো? তখন আমরা বেসিক্যালি এই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আমাদের ঘটনাকে ফেভার করছে সেই জিনিসটা বুঝি, রাইট? আচ্ছা, আর এই জিনিসটা কখন কিভাবে ক্যালকুলেট করি? এই ইভেন্ট স্পেস বা এই যে ঘটনা দেশ, এর মধ্যে কতগুলো টোটাল নাম্বার অফ এলিমেন্ট আছে। বলো ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? তো এই দুটো সিম্বলের মানে কিন্তু তাই। এবার বলো, একটা সিম্বলে কোনো দিন -1 সংখ্যক এলিমেন্ট থাকতে পারে? একটা সেটে কোনো দিন থাকতে পারে না। আইদার তাতে কোনো এলিমেন্ট নেই, নইলে তাতে অনেক এলিমেন্ট আছে, 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 1 লাখ, 1 কোটি, 10 কোটি থাকতেই পারে। আচ্ছা, কিন্তু খানা এলিমেন্ট থাকতে পারে না, কারণ এটা তো আমরা কাউন্ট করছি না। কাউন্টিং কোনো দিন -1 দিয়ে হয়, কাউন্টিং 0 দিয়ে হয়, 1 দিয়ে হয়, 2 দিয়ে হয়, বাট -1 দিয়ে হয় না। মোর প্রিসাইজলি এর মধ্যে ন্যাচারাল নাম্বার খানা এলিমেন্ট থাকতে পারে বা হোল নাম্বার খানা এলিমেন্ট থাকতে পারে, যে কোনো হোল নাম্বার, ঠিক আছে? এটা নেগেটিভ হতে পারে না।
তাহলে নিচেরটা তো কনফার্ম যে কোনোদিন নেগেটিভ হতে পারে না, ভালো কথা। তাহলে উপরেরটা কি নেগেটিভ হতে পারে? ভাই উপরেরটাও তো কোনো একটা সেটের কার্ডিনালিটি, বা উপরেরটাও তো কোনো একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট, যেমন এখানে এই সেটটার, সেটাও নেগেটিভ হতে পারে না, তাই না? দুটোর মধ্যে কেউ নেগেটিভ হতে পারে না, দুটো অলওয়েজ পজিটিভ। তাহলে তাদের রেশিওটাও কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। কি বললাম? দুটো যেহেতু কেউ নেগেটিভ হতে পারে না, তাহলে তাদের রেশিওটাও নেগেটিভ হতে পারে না। এটা বোঝা গেল না? যায়নি? আশা করি গেছে। এত বড় ছেলে হয়ে গেছো, এত বড় মেয়ে হয়ে গেছো, এটুকু তো বোঝা যাবে যে দুটো জিনিস যদি না ইন্ডিভিজুয়ালি নেগেটিভ হয়, তাহলে তাদের রেশিওটাও কোনোদিন নেগেটিভ হয় না। এটা আমরা বুঝতে পারলাম যে কেউ নেগেটিভ না, তাহলে অলওয়েজ এরা 0 থেকে বড় অথবা সমান। কখন সমান? যদি এ ঘটনাটা শূন্য ঘটনা হয়ে যায়, তাহলে ঘটনা স্পেস তো থাকছেই নন জিরো, বাট এই জিনিসটা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু থাকছে না, এটা তখন 0 হয়ে যাচ্ছে। তখন এম অফ এ মানে কি? নাম্বার অফ পয়েন্টস, কোনো নাম্বারই তো তাকে সূচিত করছে না যদি সেটা শূন্য ঘটনা হয়, ঠিক আছে, বা অসম্ভব ঘটনা যদি হয়। হলো, এটা তো অলওয়েজ 0 থেকে বড় হচ্ছে। এবার কি করে দেখাবো যে এটা 1 থেকে ছোট হচ্ছে? তুমি একটা কথা আমাকে বলো তো, যে এই যে এস এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে আর বি এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে, তাদের মধ্যে সম্পর্ক কি হতে পারে? বি এর মধ্যে আইদার কোনো এলিমেন্ট থাকতে পারে না, অথবা কিছু এলিমেন্ট থাকতে পারে, কিংবা সেই এলিমেন্ট সংখ্যা বাড়তে 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 গোটা এস এর সমস্ত এলিমেন্ট থাকতে পারে। কখন? মনে করো আমি একটা লুডোর ছক্কা ফেললাম, যদি বলি 2 পড়ার ঘটনা, 2 পড়ার ঘটনা, তখন এটা একটা বিন্দু থাকবে এই বি এর মধ্যে, বি যদি 2 পড়ার ঘটনাকে সূচিত করে। সিমিলারলি 3 পড়ার ঘটনার ক্ষেত্রেও তাই, সবাই ইকুয়ালি লাইকলি ইভেন্ট বা সমভাবে সম্ভাব্য ঘটনা, ভালো কথা। কিন্তু যদি বলি যে 1 থেকে একটা ঘটনাকে এমনভাবে আমি ডিফাইন করলাম যেটা কিনা 1 থেকে 6 পড়ার ঘটনা, মানে 1 থেকে 6 যে কোনো নাম্বার যদি পড়ে আমাদের সেই ঘটনাটা ঘটেছে বলে আমরা চিহ্নিত করব, তাহলে সেই ঘটনার যে আর কি মেন যে সেটটা হবে, তখন বি সেটটা কি হবে? 6টা বিন্দুই থাকবে। তাহলে ওটা অ্যাকচুয়ালি অ্যাটমোস্ট পসিবল আমরা এরকম কোনো ঘটনা ডিফাইন করতে পারি না যে লুডোর ছক্কায় 7 পড়ে গেল, এটা তো হতেই পারে না, অসম্ভব ঘটনা, তাই না? তো এটা হতেই পারে না। তাহলে বেসিক্যালি আমাদের এই যে সেট সংখ্যা, বা এটা একটা আমাদের 1 নম্বরে এসে গেল। হলো 2 নম্বর আমরা কি দেখছি? যে এন অফ এস এর থেকে সবসময় ছোট হবে এম অফ এটা, তাই না? সমানও হতে পারে অ্যাটমোস্ট কেসে। তাহলে এটা হলো, এখান থেকে আমরা যদি দুদিকে এনএস দিয়ে ডিভাইড করে দিই, যেহেতু এনএস একটা নন জিরো কোয়ান্টিটি, এক্ষুনি বললাম নন জিরো, জিরো হতে পারে না। দেখো বিটা 0 হতে পারে, কিন্তু এসটা কি একটা এক্সপেরিমেন্টের সাথে তো জুড়ে আছে বাবা। এক্সপেরিমেন্টটা হলো, তারপর তো আমরা স্যাম্পল স্পেস কাউন্ট করি। এক্সপেরিমেন্ট হওয়া মানে তার কিছু না কিছু স্যাম্পল স্পেস থাকবেই। যদি কোনো স্যাম্পল স্পেস না থাকে, তাহলে এক্সপেরিমেন্টই হয়নি। ঠিক আছে, বোঝা গেছে? কারণ এক্সপেরিমেন্ট করলে একটা না একটা রেজাল্ট আমরা পাবো, ঠিক আছে, র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। ভালো কথা, ভালো কথা। তাহলে এটা নন জিরো হবে সবসময়। তাহলে ওই জিনিসটা দিয়ে আমরা ডিভাইড করে দেবো দুদিকে। নন জিরো বলেই কিন্তু আমরা দুদিকে ডিভাইড করতে পারছি, আর যেহেতু পজিটিভ তাই ডিভাইড করলেও ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয় না। তোমরা 11-এ পড়েছো রৈখিক অসমীকরণ, এইটুকু জিনিস অন্তত জানো, ভালো কথা। না জানলে এটা কোনো ক্যাশ, এটা কোনো চাপ নেই। আচ্ছা, এটা ডিভাইড করলে 1 হয়ে যায়। এটা মানেটা কি? পি অফ এ, তার ডেফিনেশন তো এটা। আচ্ছা, এখান থেকেও আমরা এটাও লিখতে পারি, এটা মানে হতো পি অফ এ। তাহলে দেখো একদিক থেকে পাচ্ছি পি অফ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, একদিক থেকে পাচ্ছি পি অফ এটা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে দুদিক থেকে আমরা কনক্লুশন কি বার করতে পারি? যে পি অফ এটা 1 এবং 0-র মধ্যে আছে। এবার এটা তো আমরা যে কোনো আরবিট্রারি ঘটনা নিয়েছিলাম, তো যে কোনো ঘটনার ক্ষেত্রে এই সম্পর্কটা কিন্তু সত্যি। তোমাদের বইতে যত ইনইকুয়ালিটির অঙ্ক আছে, বা যাচাই করো এর পাল্লা কি হবে, এটার সম্ভাব্য মান কি হবে, এই ধরনের অঙ্কে কিন্তু এই রিলেশনটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আশা করা যায় এটা বোঝা গেছে, এবং খুব ক্লিয়ারভাবে বোঝা গেছে। শুধু বোঝা গেলে হবে না, ক্লিয়ারভাবে বুঝতে হবে। চলো এবার আমরা বেশ কিছু ফর্মুলা এবং সেই ফর্মুলাগুলোকে ভেন ডায়াগ্রামে ফেলে একটু ফিল করে নিই। चलो कंधों को किताबों के जो बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया, 99% लाओगे तो घड़ी वरना छड़ी। तो चलो देखा যাক ঘড়ি পাই কি ছড়ি পাই। দুটি ঘটনার মধ্যে কমপক্ষে একটি ঘটনা, এই কথাটা যদি একটি ঘটনা না, কমপক্ষে একটি ঘটা, সরি আমি ভুল লিখেছি এখানে বানানটা, চাপ নেই তুমি ঠিক করে নেবে। দে এটা আমরা শিখেছি আগের ভিডিওতে, বাট আবার বলে দিই, দুটি ঘটনার মধ্যে কমপক্ষে একটি ঘটা, সেটাকে আমরা কি বলেছিলাম? যে এ অথবা বি। যখন এই অথবা কথাটা আসছে তখন কিন্তু একটা লিঙ্কার ইউজ হয়। লিঙ্কার বলো, রিলেটার বলো, বা কানেক্টর বলো, যাই বলো না কেন,
সেটার নাম হচ্ছে তোমার মানে এই অর, ঠিক আছে? এই অরটা হচ্ছে লিঙ্কার বা কানেক্টার বা রিলেটার, ঠিক আছে? এবার তার জন্য একটা সিম্বল ইউজ হয়, যখনই অর থাকে তখনই আমরা দিই এ ইউনিয়ন বি। এটা সেটের ভাষায়, আমি সেট থিওরিতে খুব ভালো করে বলেছি এগুলো। তো সেট থিওরির ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো, এই প্রবাবিলিটি যে প্লেলিস্টটা আছে সেখানেই কিন্তু পেয়ে যাবে। তো চলো, আর প্রবাবিলিটির প্লেলিস্টে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সেভ করে রাখবে, তাহলে তোমরা সমস্ত ভিডিওগুলো একসাথে দেখতে পাবে। তাহলে এটা এইভাবে দেখি। এবার এদের প্রবাবিলিটি খুব ভালো করে একটা ছোট্ট জিনিস বলে তারপর আসছি। এই যে এ ইউনিয়ন বি, দুটো ঘটনাকে আমরা লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করার ফলে একটা নতুন ঘটনা এলো, তাকে আমরা কি বলবো? কম্পাউন্ড ইভেন্ট। কি বলবো? কম্পাউন্ড ইভেন্ট বা যৌগিক ঘটনা। কি বলছে? কম্পাউন্ড ইভেন্ট বা যৌগিক ঘটনা, ঠিক আছে? খুব ভালো কথা, এটা হলো। এবার এই ঘটনা, এটা একটা ঘটনা, এবার ঘটনা যদি হয় তার প্রবাবিলিটিও থাকবে, তাহলে তার প্রবাবিলিটিটা আমরা এইভাবে ডিনোট করি, ঠিক আছে? এবং এর ফর্মুলা হচ্ছে সিমিলার টু এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা, একদম সিমিলার, জাস্ট এন এর বদলে এখানে পি হয়ে গেছে, রাইট? তো সেই ফর্মুলাগুলো তোমরা ডিরাইভ করলে এখানেও বুঝতে পারবে। তো চলো, তাহলে এখানে কি হবে? এখানে কি ছিল? এন এ ছিল। এন অফ এ ইউনিয়ন বি মানে কি? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার ইন্টারসেকশনটা আসছি, কোনো চাপ নেই। আচ্ছা, এবার এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামে একটু ফিল করতে চাই, কেমন দেখা লাগবে এখানে? এই যে চলো, কনসেন্ট্রেটেড H2SO4 ने पूरा बचपन जला डाला। তো এই যে হচ্ছে আমাদের দুটো ইভেন্ট এ আর বি, ঠিক আছে? তো এদের যে আর কি স্পেসটা, এদের দ্বারা যে আর কি ভিজুয়ালাইজেশনটা, সেটা হচ্ছে এইটা, এই গোটা জায়গাটা হচ্ছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি, রাইট? তাহলে এদের এতগুলো পসিবিলিটি আছে, রাইট? হয়ে গেল, খুব ভালো কথা। এবার দুটো ঘটনা একসাথে ঘটার ঘটনা, দুটো ঘটনা একসাথে ঘটা, তো এ অ্যান্ড বি, তাহলে এবং বি, তাহলে অ্যান্ডটা কি এখানে রিলেটার বা লিঙ্কার বা কি বলে কানেক্টর? তো এখানে এই রিলেটারের জন্য আমরা ইউজ করি পি অফ অন্য কালি দিই, তোমরা বুঝতে পারবে জিনিসটা, পি অফ এ ইন্টারসেকশন বি। চলো, হলো। এটা কিভাবে, এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? এটাকে ডিফাইন করা লাগে না, সেটা এখানেই ঢুকে যায়, এখান থেকে এখানে আসি, এখান থেকে এখানে আসি, একই ব্যাপার, ঠিক আছে? জাস্ট একটুখানি তোমাকে যখন অঙ্ক দেবে, তোমাকে একসাথে ইন্টারসেকশন আর ইউনিয়ন দুটো বার করতে বলবে না, আইদার তোমাকে ইউনিয়ন দিয়ে ইন্টারসেকশন বের করতে বলবে, অথবা তোমাকে ইন্টারসেকশন দিয়ে ইউনিয়ন বের করতে বলবে। তো একটা ফর্মুলার জন্য এনাফ, ঠিক আছে? কোনো চাপ নেই। চলো, তাহলে হয়ে গেল। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি এ মাইনাস পিবি। জাস্ট আর কি এই রিলেশনটাকে একটুখানি ম্যানিপুলেট করে দিলাম। তো এখানে যদি আমরা ভেন ডায়াগ্রামে ফিল করতে চাই, দেখো বাবু, এই তো যেখানে এরা দুজন ইন্টারসেক্ট করে যাবে সেখানেই হয়ে যাবে আমাদের কমন এরিয়া, তো সেই জায়গাটুকু হচ্ছে এটা। তাহলে অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটুকুনি বড় হচ্ছে আর এই জায়গাটা ছোট হচ্ছে, এটা একটা তোমরা অবজারভেশন রাখতে পারো। যদি ঘটনা দুটো সেম হয়ে যায় তখন কি হবে? তখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে সেম ঘটনার ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা তখন সেম হয়ে যায়, মানে ওটা একটা ম্যাথামেটিক্যাল একটা ব্যাপার, যে দেখো যদি দুটো সেম হয়ে যায় তাহলে এই ঘটনা, তাহলে তার উপরে কি হবে? সেম বা একটা সাবসেটও হতে পারে, ঠিক আছে? তো তোমার ইউনিয়ন বলতেই বড় সেটটা বোঝাবে, ইন্টারসেকশন বলতে ছোট সেটটা। যদি সেম হয়ে যায় তাহলে কি হবে? ইউনিয়ন যা ইন্টারসেকশনও তাই, ঠিক আছে? তাছাড়া বাদবাকি ক্ষেত্রে যদি দুটো অভিন্ন ঘটনা হয়, অভিন্ন ঘটনার ক্ষেত্রে কিন্তু সবসময় ইউনিয়নটা বড় হয় আর ইন্টারসেকশনটা ছোট হয়, ঠিক আছে? ভালো কথা। অভিন্ন ঘটনার ক্ষেত্রে ইউনিয়নটা বড় হয়, ইন্টারসেকশনটা ছোট হয়, তোমরা দেখলে ভেন ডায়াগ্রামে। এবার খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসবো, তার আগে আমি একটু ফাঁকা করে নিতে চাইবো বোর্ডটাকে। ফর্মুলাগুলো আমি লিখে দেবো, কোনো চাপ নেই, বা বইয়েতে তোমাদের আছে 5টা না 6টা ফর্মুলা, দেখবে তোমাদের বইয়েতে আছে জিস্ট করা, ঠিক আছে? সেখান থেকে তোমরা একটু রিডিং পড়ে নেবে, আমার থেকে একটু বুঝে নাও, তাহলেই তোমাদের হয়ে যাবে জিনিসটা ক্লিয়ার। চলো, আচ্ছা, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় আসবো, যেটা অনেকের মাথাতেই ঢুকে না। সেই জায়গাটা হচ্ছে আমাদের এই যে একটি ঘটা কিন্তু অপরটি না ঘটা, এটা একটু বোঝা যাক জিনিসটা আগে, তারপর আমরা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিতে আসছি। একটি ঘটা কিন্তু অপরটা না ঘটা, দেখো তোমরা তো এটা পড়েছিলে দুটি সেটের বিচ্ছেদ বা দুটি সেটের ডিফারেন্স, সেটাকে এইভাবে লিখতাম আমরা। মনে করো ডিফারেন্সটাকে ডি সেট দিলাম, ডি একটা সেট, এটা কি এ সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু বি সেটের একটাও নয়, সেটাকে আমরা এইভাবে লিখতাম, ঠিক আছে? আচ্ছা, এবার এটা রিপ্রেজেন্টেশন কেমন ছিল? এটা রিপ্রেজেন্টেশন ছিল এটা, যে একটা ভেন ডায়াগ্রাম ছিল, এবং ভেন ডায়াগ্রামে আমরা দেখেছিলাম যে এটা একটা যদি সেট হয়, এটাও আরেকটা যদি সেট হয় এ, আর এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে? বলছে কি না, এ সেটের সমস্ত এলিমেন্ট থাকবে, তাহলে
অ্যাকচুয়ালি এটাকে মিন করতে চাইছি এইভাবে, এ সেটের সমস্ত এলিমেন্ট থাকবে। তাহলে থাকার কথা কি, প্রথম কন্ডিশন অনুযায়ী এই এলিমেন্টটা সবাই থাকার কথা, কিন্তু আবার এখানে একটা বলে দিয়েছে যে বি সেটের কেউ থাকবে না। তাহলে বি সেটের কেউ থাকবে না মানে কি, এখানকার এলিমেন্টগুলো তো বি সেটের এলিমেন্ট, এখানকার এলিমেন্টগুলো থাকবে না, শুধু এটুকু থাকবে, রাইট? এটা হচ্ছে আমাদের দুটি সেটের অন্তরের ডেফিনেশন, রাইট? সেই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করে প্রবাবিলিটির ভাষায় বলা হয় যে একটি ঘটনা ঘটবে কিন্তু অপরটি ঘটবে না। বোঝা যাচ্ছে? এবার নট বি মানে কি প্রবাবিলিটির ভাষায়? দেখো বাবু, নট বি মানে হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড আমি আবার একটু মাইক্রোফোনটা চেক করে নিই যে আবার এখানেও তো সমস্যা দেখা দিচ্ছে না তো, যে রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, রাইট। চলো এবার দেখো নট বি মানে কি, খুব ভালো করে আমি আগের দিন বলেও ছিলাম যদিও। দেখো একটা ইউনিভার্সাল সেট বা তোমার স্যাম্পল স্পেস, এখানে ইউনিভার্সাল সেট মানে কি স্যাম্পল স্পেস যদি থাকে এবং একটা ঘটনা যদি থাকে, এই ঘটনা এর বাইরে যতগুলো পয়েন্ট আছে, এটা তো বি সেট, এর বাইরে যতগুলো পয়েন্ট আছে, তার মানে এই জায়গাটুকুতে যতগুলো পয়েন্ট আছে সেইটাই হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট। তাহলে যদি বি ঘটে তাহলে তো এর মধ্যে কোনো একটা পয়েন্ট আমাদের অকার করবে, কিন্তু যদি বি না ঘটে তাহলে এটুকু আমি শিওর যে বি এর মধ্যে থাকা কোনো পয়েন্টই অকার করতে পারে না, তাহলে বি এর বাইরে থাকা পয়েন্টগুলোই অকার করবে। তাহলে এটাকে অ্যাকচুয়ালি সেটের ভাষায় বলা হবে বি কমপ্লিমেন্ট। তাহলে বি না ঘটা মানে বি কমপ্লিমেন্ট ঘটা। কি বলবে আজ থেকে? বি না ঘটা মানে বি কমপ্লিমেন্ট ঘটা। কি বলবে বাবু? বি না ঘটা মানে বি কমপ্লিমেন্ট ঘটা। বি কমপ্লিমেন্টকে এইভাবে লেখে, বি এর মাথায় ড্যাশ দিয়ে লেখে, বি এর মাথায় বার দিয়ে লেখে, যে যেটা খুশিতে কিন্তু লিখতে পারে। আচ্ছা, খুব ভালো। তাহলে বি ঘটা মানে, সরি, বি না ঘটা মানে বি কমপ্লিমেন্ট ঘটা। তাহলে এখানে দেখো তো এটার সাথে একটু রিলেট করতে পারছো কিনা, যে এ তো ঘটছে আবার বি ঘটছে না একসাথেই, কিন্তু এ ঘটছে আবার বি ঘটছে না। তাহলে এ ঘটছে একসাথে, এটা একসাথে রিলেটার, এ ঘটছে কিন্তু বি ঘটছে না, বি ঘটছে না মানে বি কমপ্লিমেন্ট ঘটছে, তাহলে এই দুটোর একসাথে একটা কানেকশন। এটাই হচ্ছে আমাদের এ বাট নট বি। সেটের ভাষায় বললে আমরা এইভাবে বলতাম, আর প্রবাবিলিটির ভাষায় যখন আমরা প্রবাবিলিটি নির্ণয় করবো তখন আমরা এই জিনিসটা ইউজ করব, এ বাট নট বি। মনে থাকবে এটা। তার প্রবাবিলিটিটা আমরা বের করবো। কি করে বের করবো? চলো ফিল করে করে বের করবো, কোনো চাপ নেই বাবা, আমরা ধীরে ধীরে এগোবো, কিন্তু জিনিসটাকে বুঝে বুঝে এগোবো। আমি একদম জটিলতা পছন্দ করি না, নিজের পড়াশোনার ক্ষেত্রেও করি না, বা নিজের পড়ানোর ক্ষেত্রেও আমি করি না। এখানে খুব ভালো একটা জিনিস, এই জিনিসটাকে যদি আমরা ফিল করি, দেখো এখানে আমরা কি করলাম, যে সেম জিনিসটা এটুকু এরিয়া দিচ্ছে আমাদেরকে, এটুকু এরিয়া দিচ্ছে, তাই না? যে বি কমপ্লিমেন্ট আর এ এর ইন্টারসেকশন, তো এটুকু এরিয়া দেবে, যেটা আমরা মার্ক করে রেখেছি। এই এরিয়াটুকু কি করে আমরা রিলেট করতে পারবো? প্রথমত আমরা দুভাবে রিলেট করতে পারি। কিভাবে? দেখো দুভাবে আমরা এটাকে ডিরাইভ করতে পারি। প্রথম তো দেখতেই পাচ্ছি আমরা যে এ ইউনিয়ন বি, মানে ধরো কি করলাম, এটা শুধু ইউনিয়ন না বাবা, এ ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বি, কি লিখলাম বুঝতে পারছো তো? পি অফ এ ইউনিয়ন বি, এটার থেকে যদি আমরা মাইনাস করি, কতটুকু মাইনাস করব? গোটা বি এর অংশটা মাইনাস করব, পি অফ বি। এটা হচ্ছে আমাদের এই রিলেশনটা, ঠিক আছে? এটাও হতে পারে। আবার আর একটা ভাবে দুটো ইকুইভ্যালেন্ট, আরেকটা ভাবে আমরা বলতে পারি, যে কি করে ইকুইভ্যালেন্ট হচ্ছে সেটাও বলছি, যে পি অফ এ থেকে যদি আমরা, মানে দেখো চাঁদের মতন কি ছিল, চাঁদের মতন ছিল এ, এটা কি ছিল? চাঁদের মতন ছিল, তাই না? খুব ভালো করে দেখো তো, আমি ভেন ডায়াগ্রামের বাইরে জিনিসটাকে তুলে আনলাম, এটাকে চাঁদের মতো দেখতে লাগছে। তাহলে চাঁদের কতটুকু অংশ দিলে ফুল হয়ে যাবে? চাঁদের কতটুকু অংশ দিলে ফুল এ হয়ে যাবে? জাস্ট এইটুকু পার্ট যদি আমরা এখানে অ্যাড করি তাহলে আমাদের এটা পুরোপুরি পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, যে এটাকে কিভাবে লিখতে পারি, যে এই চাঁদের অংশটা কি, এই জিনিসটা দরকার নেই, ছেড়ে দাও, দরকার নেই, একটুখানি একইভাবে লিখি। দেখো এই জিনিসটা কি এর ভিতরে আছে, তাহলে দেখো গোটাটা থেকে যদি আমরা এইটুকু মাইনাস করি, মানে গোটাটা থেকে আমি বলতে চাইছি এইটুকু মাইনাস করি, তাহলেই তো আমরা এই চাঁদটা পেয়ে যাবো। কি পাবো? চাঁদ পাবো। গোটাটা থেকে যদি এইটুকু মাইনাস করি তাহলে আমরা কি পাবো? চাঁদ পাবো। এবার দেখো এইটুকুটাকে আমরা ম্যাথামেটিক্যাল ভাষায় কি বলতে পারি বাবু? এ ইন্টারসেকশন বি বলতে পারি না? ভালো করে বোঝো তো, এইটুকুই তো আমাদের এ ইন্টারসেকশন বি। এ কি এর মধ্যে ভুলে গেলে হবে? এইটুকুই তো এ ইন্টারসেকশন বি। তাহলে এইটুকু যদি মাইনাস করি এ থেকে, রাইট? তাহলে এ থেকে আমরা কতটুকু মাইনাস করব? পি অফ এ থেকে কতটুকু মাইনাস করব? জাস্ট এ ইন্টারসেকশন বি পার্টটুকু যদি মাইনাস করি তাহলে আমরা এই জিনিসটা পাবো। দুদিক থেকে গেলে আমরা এটাই পাবো। এবার দুটো জিনিস কি করে ইকুইভ্যালেন্ট হলো সেটা একটুখানি বোঝাই, দেখে নাও। ফর্মুলা কোনোদিন আমরা মুখস্থ রাখবো না। কি করবো? ফর্মুলা মুখস্থ রাখবো না। অনেক লোকজন বলবে তোমরা ফর্মুলা মুখস্থ করো, কিন্তু আমি বলছি না, ফর্মুলা মুখস্থ রাখবো না। ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা একটুখানি দেখে নেবো, দিলে আমাদের যাই দিক না কেন, সিম্বল দিক, নোটেশন দিক, যাই দিক না কেন, কোনো নোটেশনে আমরা কনফিউজড হবো না, ঠিক আছে?
দেখো প্রথমটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি কি পাচ্ছি বাবু? আচ্ছা, 1 নম্বরটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, পি অফ এ ইউনিয়ন বি মানে কি? পি অফ এ প্লাস পি অফ বি, একটু আগে শিখলাম, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? ইন্টারসেকশন লিখেছি, এটা একটু বুঝে নেবে, হলো। আর বাকি তো পি অফ বি তো ছিলই, তাই না? 1 নম্বরটাকে এবার দেখো 1 নম্বর থেকে কি পাচ্ছি? এই বি কেটে যাবে, তাহলে দেখো পি অফ এ পড়ে থাকছে মাইনাস বি, ঠিক আছে? এলো 2 নম্বর। তাহলে 1 থেকে 2 আমরা কিন্তু চলে যেতে পারি অবাধেই, আবার 2 থেকে 1-এও আসতে পারি, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট। যে কোনো একটা ফর্মুলা তোমাদের যদি দেওয়া থাকে যে এ ইন্টারসেকশন বি যদি গিভেন থাকে, তাহলে তোমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করতে পারো। যদি দেওয়া থাকে যে এ ইউনিয়ন বি, তাহলে তোমরা প্রথম ফর্মুলাটা ইউজ করতে পারো। ফর্মুলার থেকে মানে জিনিসটাকে আর কি রিলেশন আকারে সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এবার আমি আরেকটা জিনিস বলতে চাই যে এরই একটা সমতুল্য জিনিস, সেটা হচ্ছে যদি তোমাকে এরকম বলে যে বি বাট নট এ, এটাকে যদি বের করতে বলে, তখন কি করবে? তখন এর নোটেশনটা একটু পাল্টে যাবে, বি বাট নট এ, ঠিক আছে? ইন্টারসেকশন কমপ্লিমেন্ট মানে বাট নট, মানে বিটাও ঘটবে একই সাথে সাথে এটা ঘটবে না, এই কথাটাই তো বলতে চাইছে। বি বাট নট এ, বি ঘটনা ঘটবে কিন্তু এই ঘটনা ঘটবে না, তাহলে এটাই আমার নোটেশন আমাদের। এবার এটার ক্ষেত্রে আমরা কি করবো? সেই একই ফর্মুলা, শুধু এখানে কি হবে? চাঁদটা পাল্টে যাবে, চাঁদটা সূর্য হয়ে যাবে, রাইট? দেখো তাহলে এই জিনিসটা এখানে এরকম হয়ে যাবে না? দেখো তো, কারণ আমার এ কমপ্লিমেন্টের সাথে বি এর ইন্টারসেকশন, তাহলে বি চাঁদটাকে আমি গোটা নেবো, নিয়ে আমাদের এ কমপ্লিমেন্টটা বাদ চলে যাবে, ঠিক আছে? বা এটাকে আমরা সেট থিওরির ভাষায় বললে কিরকম দেখাবো, যে বি মাইনাস এ, মাইনাসটাকে আমি এইভাবে লিখি, একটু হেলিয়ে দিলাম, দুটো সেটের মাইনাস, তো তাই একটু হেলিয়ে দিলাম। তাহলে বি এর সমস্ত এলিমেন্ট কিন্তু এ এর কেউ নয়, ঠিক আছে? ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমাদের সেটের ভাষা, আর এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটির ভাষা। তাহলে এর প্রবাবিলিটি কত হবে? পি অফ এই জিনিসটা, ঠিক আছে? এবার দেখো তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে দেখো তো বি পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, কারণ এই পার্টটাও তো রে বাবা সেম, এই পার্টটাও তো সেম তোমার, তাই না? এটা তো ইন্টারসেকশন, একইভাবে সেম লজিকে। তাহলে পি অফ বি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তাহলে এটা থেকে এটাও হবে, এটা থেকে এটাও হবে, কিন্তু মুখস্থ রাখার কোনো দরকার নেই, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। জিনিসটা বোঝো, জিনিসটা বুঝে পরীক্ষার খাতায় যেমন দেবে তেমনই তোমরা লিখে আসবে, মুখস্থ করে কিছু হবে না, জিনিসটা বুঝতে হবে। ওকে, আর আসি আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মানে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হয়, সেখানে কিন্তু আমাদের অনেক অবাধ স্বাধীনতা আছে। তোমাকে যদি আমি নর্মালি বলি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইউনিয়ন ই ইউনিয়ন এফ ইউনিয়ন জি ইউনিয়ন সি ইউনিয়ন করে দেখাও, তুমি পারবে না। এটা একটা স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা আছে অনেক বড়, যেটা আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, যে এন অফ এরকম একটা ফর্মুলা, একটা সামেশন দিয়ে কি একটা বিচ্ছিরি হিজিবিজি ফর্মুলা আছে, দেখাচ্ছি, তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, জিনিসটা লাগবেও না। এন অফ ই1 ইউনিয়ন ই2 ইউনিয়ন করে করে ইএন, মানে এনখানা ইউনিয়নের এর ফর্মুলাটা হচ্ছে কি একটা সামেশন দিয়ে অনেক বড় একটা ফর্মুলা, ঠিক আছে? তো এটা মুখস্থ রাখা যায় না, পসিবল না। কিন্তু যদি প্রবাবিলিটিতে এরকম একটা দুটো ইভেন্ট বাদে যদি এনখানা ইভেন্টের কথা বলে দেয়, ধরো কেউ 7টা ইভেন্টের কথা বললো, যে 8টা ইভেন্টের কথা বললো, 9টা ইভেন্টের কথা বললো একসাথে, তখন কিন্তু নর্মাল ইভেন্টস দিয়ে করা যাবে না। তোমাদের ওই জন্য আমি প্রথম দিনই বলেছিলাম যে তোমরা এখন খুব বেসিক প্রবাবিলিটি শিখছো, এখানে কিন্তু খুব বেশি জটিলতা নেই। জটিলতা কোথায় আসবে? বিএসসিতে বা পরবর্তীকালে হায়ার স্টাডিজে, তখন কিন্তু এই ধরনের জিনিসের সাথে ডিল করতে হবে, ঠিক আছে? তো এখন আমি বলতে চাইছি যে এখনো আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে পারবো, পি অফ ই1 ইউনিয়ন ই2, ই1 বলতে পারো, এ1 বলতে পারো, যা খুশি বলতে পারো। ইটা আমার বেসিক্যালি ভালো লাগে, কারণ ইভেন্টের শুরুতে ই আছে, আর এই ই1 ই2 ইন্ডেক্সিংটা আমার কেন ভালো লাগে, এটা সবারই করতে হবে পরবর্তীকালে যারা ম্যাথস নিয়ে চর্চা করবে। কারণ দেখো ই1 ই2 ইএন দিয়ে আমরা প্রচুর সংখ্যক ভেরিয়েবলকে একসাথে ডিফাইন করতে পারি। যদি আমরা এরকম বলতাম এ বি সি ডি ই এফ জি এইচ, এরকমভাবে যদি ভেরিয়েবল ডিফাইন করতাম, তাহলে কিন্তু জেড অবধি গিয়ে আমাদের থামতে হতো, তাহলে 26টা অবধি করতে পারতাম, বা তাহলে 27 নম্বর ইভেন্টটাকে কি দিয়ে ডিফাইন করা যেত না। তাই জন্য আমরা এই যে জিনিসগুলো, এগুলো একটুখানি জাস্ট একটু মাথা খাটানো ব্যাপার। এনের ভ্যালু যা খুশি হতে পারে, ঠিক আছে? 7 8 9 10 500 1000 5 কোটি হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে তোমাদের, ছোটবেলার প্রবাবিলিটি যখন, যেহেতু কন্ডিশনটা হচ্ছে যে এরা কি হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। কি বলবে? কি হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। এরা কিন্তু যাতা ইভেন্ট হবে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, স্পেশাল টাইপ অফ ইভেন্টের জন্য এই ফর্মুলাটা, এক্সক্লুসিভ ইভেন্টস, তাই তো? এটাকে তোমরা বলবে পরস্পর পৃথক ঘটনা সমূহ, রাইট? এনখানা পরস্পর পৃথক ঘটনা, ঠিক আছে?
খুব ভালো কথা। যদি এটা বলা থাকে তাহলে এই জিনিসগুলো কি হয়ে যায়, পি অফ E1 হয়ে যায় প্লাস পি অফ E2 হয়ে যায়, এরকম করে করে তোমার পি অফ EN অবধি হয়ে যায়, এনখানা ইভেন্টের সাম আকারে হয়ে যায়। ঠিক আছে, এখানে কোনো ইন্টারসেকশনাল মাইনাস নেই, কারণ কোনো প্লাস নেই, কারণ এখানে তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে স্পেশাল টাইপ অফ ইভেন্ট বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কটা ফর্মুলা শিখলাম, একটা, দুটো, তিনটে, এটা মনে হয় 4 নম্বর, 4 নম্বর। একটু আগে তো দুটো একসাথে শিখলাম, আর প্রথমে ইউনিয়ন ফর্মুলা, আর এটা 4 নম্বর। ঠিক আছে, তা নিয়ে কোনো চাপ নেই, তোমাদের বইতে লেখা আছে। আচ্ছা, এবার আমি যদি বলি এরই একটা সাব কেস বলতে পারো, বা এরই একটা করলারি বলতে পারো, সেটা হচ্ছে এই যে, ভালো করে বোঝো বাবা, দুটো ইভেন্ট যখন, মানে মনে করো একটা ইভেন্টকে আমি নিচ্ছি আপাতত, একটা ইভেন্ট এ, ঠিক আছে, তার কমপ্লিমেন্টটাকে তুমি চিহ্নিত করো, তার কমপ্লিমেন্টটাকে চিহ্নিত করি, চলো দেখি করা যাক, দেখি দেখি কি আসে, দেখি, বল মন তুই বল, বলে চল অবিরল, মন বলেছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা ইভেন্ট স্পেস। ওকে, খুব ভালো করে দেখো, আমরা এটাকে চিহ্নিত করলাম, এর কমপ্লিমেন্টটাকে চিহ্নিত করলাম, আর এটাকে আমরা চিহ্নিত করছি। সব সময় কিন্তু দেখো, কেউ কারোর গায়ের উপরে নেই, কেউ কারোর সাথে কিন্তু কানেক্টেড নেই এখানে। সব সময় যে কোনো ইভেন্টের ক্ষেত্রে সেই ইভেন্ট আর তার কমপ্লিমেন্টের, সেই ইভেন্ট এবং তার কমপ্লিমেন্ট ইভেন্টটার ইন্টারসেকশনটা 0 হবে। কি বললাম, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সবসময় কি হবে, ফাই হবে, নাল সেট হবে, বা এদের প্রবাবিলিটি কি হবে, 0 হবে। ঠিক আছে, কারণ তাদের মধ্যে কমন কোনো এলিমেন্ট নেই, কারণ কমপ্লিমেন্টের ডেফিনেশনই ওইভাবে দেওয়া হয়েছে যে সেই সমস্ত ঘটনা বিন্দু যেগুলো এ ঘটনা বিন্দুর মধ্যে নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, একটা অবজারভেশন, প্রত্যেকটা ইভেন্ট ও তার কমপ্লিমেন্ট ইভেন্ট, খাতায় লিখে নাও, প্রত্যেকটা ইভেন্ট ও তার কমপ্লিমেন্ট ইভেন্ট সর্বদা পরস্পর পৃথক, মনে থাকে যেন। চলো তাহলে আমাদের পরস্পর পৃথকের কন্ডিশনটা পেয়ে গেছি। তাহলে আমরা যদি এটাকে একটা স্পেশাল ফরম্যাটে লাগাতে চাই, যে পি অফ এ তার সাথে ইউনিয়ন করছি এ কমপ্লিমেন্ট, তাহলে এই জিনিসটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে বলো তো বাবা, পি এ ইউনিয়ন পিএসি, বলো ক্লিয়ার হলো না হলো না, বলো ক্লিয়ার হলো না হলো না, আরো একটুখানি আছে, হলো এই অবধি হলো। এবার দেখো, মজার ব্যাপারটা হলো এই যে এদের ইন্টারসেকশন করলে তো 5 পাওয়া যায়, কিন্তু এদের ইউনিয়ন যদি করি আমরা, এই ইউনিয়ন এসি, দেখো তো ইউনিয়ন এসি মানে কি, এই কালো পার্টটাও নেব, নীল পার্টটাও নেব, তাহলে গোটা জিনিসটা আমাদেরকে কি দেবে, ইউনিভার্সাল সেট দেবে না, হ্যাঁ কি না, কমেন্টে লেখো। তাহলে তার প্রবাবিলিটি কত হয়ে যাবে বলো তো, এ ইউনিয়ন এসি সবসময় পি অফ এস, আর পি অফ এস মানে তো আমি কি বলেছিলাম প্রথম দিন, যে ইউনিভার্সাল সেটের প্রবাবিলিটি কিন্তু 1 হয়ে যায়, রাইট। চলো আচ্ছা একটু দেখে নিই, হ্যাঁ ভিজিবল, চলো তাহলে কি বললাম, যে ইউনিভার্সাল সেটের প্রবাবিলিটি কিন্তু 1 হয়ে যায়, তাহলে পি অফ এ ইউনিয়ন এসিটা সবসময় 1 হবে, এটা বোঝা গেছে, ভেরি গুড। তাহলে আমরা এখানে এটাও লিখতে পারতাম যে এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি দেখলাম, যে শুধুমাত্র পরস্পর পৃথক নয়, এরা দুজন সম্পূর্ণও বটে, কারণ দুটো ইভেন্টকে তখনই সম্পূর্ণ বলবো যখন সেই দুটো ইভেন্টকে ইউনিয়ন করে আমরা গোটা ঘটনা দেশটা পেয়ে যাই। তাহলে তোমরা ওই জায়গাটা এটুকুই লিখে নাও, যে পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। ঠিক আছে, যে দুটো ঘটনা, যে কোনো ঘটনা এবং তার কমপ্লিমেন্ট সবসময় কিন্তু পরস্পর পৃথক ও সম্পূর্ণ হয়। ঠিক আছে, তাহলে আমাদের অবজারভেশন ওটা। আচ্ছা এবার এখান থেকে আমরা কি পাচ্ছি বাবু, একটু ভালো করে দেখো তো তোমরা, এখান থেকে কি পাচ্ছ, দেখে নাও, পি অফ এ ইউনিয়ন পি অফ সি, দ্যাট ইজ, আচ্ছা এটা ইউনিয়ন হবে না, সরি এটা ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়ে যায় কিসে, প্লাসে। ঠিক আছে, ওটা হতেই পারে 1। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা কিন্তু সবসময় তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা রিলেশন, রাইট। কি বললাম, ইম্পর্টেন্ট একটা রিলেশন। তাহলে 5খানা জিনিস আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা আর একটা জিনিস তো আমি তোমাকে দেখাইলাম, ওটা প্রথমেই দেখালাম, চলো দেখো 1 পি এ, আর এই যে ব্যাপারটা, তাহলে এতগুলো জিনিস আমরা আলোচনা করলাম, এর মধ্যে আশা করি তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। আর আমরা এর শেষে, ভিডিও শেষে কিছু কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করে দেবো। চলো, কোনো চাপ নেই জীবনে, আমরা অনুকূলের সুযোগ এবং প্রতিকূলের সুযোগ এই জিনিসটা একটুখানি দেখে নিই। চলো দেখো, দুটো টার্ম আমি লিখেছি, অডস ইন ফেভার অফ অ্যান ইভেন্ট, অডস এগেনস্ট ফেভার অফ অ্যান ইভেন্ট। তার মানে কি, কোনো ঘটনার অনুকূলে সুযোগ, অনুকূলে সুযোগ বানানটা কি ভুল লিখলাম, হোপসো। আচ্ছা, অনুকূল থাকলে তার প্রতিকূলও হবে, যেমন আজকেই আমার সাথে প্রতিকূল অবস্থা
মানে আর কি খেলা করে নিল আমাকে নিয়ে। তো এবার অনুকূল পরিবেশ আমার জন্য আমি তৈরি করে নিয়েছি। চলো চলো, এনার্জি এনার্জি, ক্লান্ত হলে হবে না, চলো। কি বলছে? অডস ইন ফেভার অফ অ্যান ইভেন্ট আর অডস এগেনস্ট ফেভার অফ অ্যান ইভেন্ট। চলো শুরু করা যাক। দেখো কোনো ঘটনার সাথে সম্বন্ধিত বিষয় কিন্তু এটা। এবার কোনো ঘটনা ঘটছে, খুব ভালো করে বোঝো বাবা। এস একটা নমুনা দেশ আছে। এবার কোনো ঘটনা ঘটলো, তার জন্য একটা সেট পাওয়া যাবে, বা মোর প্রিসাইজলি তার জন্য কিছু পয়েন্টস পাওয়া যাবে, ঠিক আছে? সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এম অফ এ, ঠিক আছে? মনে করো এম খানা পয়েন্ট আমাদের এ ঘটনাকে ফেভার করছে, রাইট? আর নমুনা দেশে মনে করো এন খানা পয়েন্ট আছে, ঠিক আছে? কি বললাম? এন খানা পয়েন্ট আমাদের নমুনা দেশে আছে, আর এম খানা পয়েন্টস আমাদের ঘটনাকে ফেভার করছে, রাইট? তাহলে অডস ইন ফেভারের ডেফিনেশনই হলো এটা, যে যে কটা পয়েন্ট রেশিও অফ, কি বলে এটাকে? রেশিও বা অনুপাত, রেশিও অফ পয়েন্টস ইন ফেভার, কি বলে? ইন ফেভার অ্যান্ড পয়েন্টস ইন ফেভার অ্যান্ড নট ইন ফেভার, নট ইন ফেভার, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বোঝো। মানে অনুপাত, কার অনুপাত? যে কটা পয়েন্ট আমাদের ঘটনার ফেভারে আছে এবং যে কটা পয়েন্ট আমাদের ঘটনার ফেভারে নেই। এখানে কতগুলো পয়েন্ট আমাদের ঘটনার ফেভারে আছে? এম খানা। তাহলে অনুপাতটার প্রথম অংশটা কি হয়ে যাবে? এম, এম রেশিও। এবার দেখো কতগুলো পয়েন্ট আমাদের, এখানে ছেলেমেয়েরা ভুল করে, কতগুলো পয়েন্ট আমাদের ফেভারে নেই? বলবে এন খানা। কেন ভাই? এন খানা তো টোটাল নাম্বার অফ পয়েন্ট, তার মধ্যে এম খানা তো আমরা নিয়ে নিচ্ছি ফেভারে, তাহলে বাকি কতগুলো থাকে? এন মাইনাস এম খানা। তাহলে এন মাইনাস এম, ঠিক আছে? তাহলে এম ইস টু এন মাইনাস এম। এই জিনিসটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব, কোনো ঘাবড়ানোর দরকার নেই। আপাতত থিওরিটা একটু বুঝে নাও। হলো? আচ্ছা, এবার দেখো, তাহলে এটা হয়ে গেল। এবার এখানে অডস এগেনস্ট ফেভার, এবার এখানে এর টার্মিনোলজি এটাকে এরকম ভাবে বলে ওরা, বইয়ের লোকেরা এইভাবে বলে। একটা দাগ টেনে দিই হালকা করে। দেখো কি বলছে, যে রেশিও অফ, জাস্ট উল্টো রেশিওটা আর কি, রেশিও অফ পয়েন্টস নট ইন ফেভার, নট ইন ফেভার, জাস্ট এর রেসিপ্রোকালটা আর কি, পয়েন্টস ইন নট ইন ফেভার অ্যান্ড পয়েন্টস ইন ফেভার, ঠিক আছে? কি বলছে? পয়েন্টস নট ইন ফেভার ইজ টু পয়েন্ট নট ইন ফেভার। এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভালো করে এই টার্মটাকে লক্ষ্য রাখবে, এটা লিখে নাও খাতায়, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো কতগুলো পয়েন্ট আমাদের ফেভারে নেই, ভালো করে দেখো। এন মাইনাস এম খানা তো নেই। যদি একই জিনিসটাকে আমরা, একই কেসটাকে আমরা যদি কনসিডার করি, একই সিনারিওকে যদি আমরা নিই, তাহলে কটা নেই আমাদের কাছে? এন মাইনাস এম খানা নেই, তাই না? নেই ইস টু আছে, আছে কটা? এম খানা। তাহলে এটাই হচ্ছে আমাদের অডস এগেনস্ট ফেভার অফ অ্যান ইভেন্ট, বা কোনো ঘটনার প্রতিকূলে সুযোগ। মনে থাকবে জিনিসটা বাবু? আশা করি মনে থাকবে। যে দেখো এটাকে এইভাবে বলবে, আছে বাই নেই, দুটো পয়েন্টের রেশিও তো, আছে বাই নেই হচ্ছে আমাদের অডস ইন ফেভার, আর নেই বাই আছে হচ্ছে এগেনস্ট ইন ফেভার। হয়ে গেল, ব্যাস। এবার এখান থেকে আমরা কি করে প্রবাবিলিটি বের করি একটু দেখা যাক। প্রবাবিলিটি বের করতে হবে এখান থেকে, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। বাকি তো আমাদের সব ঠিক আছে, প্রবাবিলিটি চর্চা করছি, আর এইসব শুধুমাত্র অনুকূল প্রতিকূল নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, তাই না? প্রবাবিলিটিও বের করতে হবে। চলো প্রথমটা থেকে যদি আমরা প্রবাবিলিটি বের করতে যাই, কি বলছে এখানে খুব ভালো করে এখানে আমাদের দেখতে হবে জিনিসটা, যে মনে করো তোমাকে দেওয়া আছে, যে কোনো ঘটনার অডস ইন ফেভার। দেখো হ্যাঁ, কোনো ঘটনার দেওয়া আছে অডস ইন ফেভার, সেখান থেকে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে, রাইট? অডস ইন ফেভার দেওয়া আছে কি, মনে করো আমাদের এইচ টু বি, ঠিক আছে? মানে কথা, আমরা কিন্তু বেসিক্যালি প্রবাবিলিটি থেকে এই জিনিসটা ক্যালকুলেট করলাম, কারণ আমরা কি দেখেছিলাম এই জিনিসটা মানে কি, দেখো তো, পি অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই এন, কি না? তাই তো? হ্যাঁ, পি অফ এ মানেই তো এম বাই এন, তাই না? দেখা যাচ্ছে, হ্যাঁ, পি অফ এ মানে তো এম বাই এন। সেখান থেকে আমরা এই ফর্মুলা থেকে এম এনকে কেটে নিয়েছিলাম, নিয়ে আমরা এটা করলাম। এবারে আমাদেরকে প্রবাবিলিটি থেকে এখানে আসবো না, এখান থেকে প্রবাবিলিটিতে যাবো, ঠিক আছে? মনে করো দেওয়া আছে অডস ইন ফেভার এইচ টু বি, রাইট? তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি কি করে বার করবো? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, যে এ বাই বি, পারি? ভালো কথা। এবার দেখো এটাকে আমরা কি বলতে পারি? আছে বাই নেই, তাই তো? ওকে, ভালো কথা। আচ্ছা এক সেকেন্ড আমি একটু পজ নিচ্ছি।
হ্যাঁ, তো আমাদের দেওয়া কি আছে, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে অডস ইন ফেভার, ঠিক আছে। তো অডস ইন ফেভার যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কি বলছি, কার কার রেশিও দেওয়া আছে, যে পয়েন্টস ইন ফেভার আর পয়েন্টস নট ইন ফেভার, তাহলে টোটাল পয়েন্ট কত হবে, এন ইকুয়াল টু কত হবে রে বাবা, পয়েন্টস ইন ফেভার প্লাস নট ইন ফেভার, তাহলে দুটো মিলিয়েই তো আমাদের এন, তাহলে এটা আমাদের এন। আচ্ছা, তাহলে এবার এম কত হচ্ছে, এখানে আছে কতগুলো পয়েন্ট, এখানে পয়েন্ট আমাদের আছে, তাই তো, তাহলে এম এর ভ্যালু হয়ে যাবে এ, তাহলে পি অফ এ কি হয়ে যাবে, কতগুলো পয়েন্ট আছে এম খানা, সরি কতগুলো পয়েন্ট আছে, এ খানা পয়েন্ট আমাদের ফেভারে আছে। আচ্ছা, টোটাল পয়েন্ট কতগুলো, এ প্লাস বি খানা। বলো ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না, বলো। পি অফ এ ইজ ইকুয়াল টু এ বাই এ প্লাস বি, রাইট, এটুকু ক্লিয়ার হয়েছে। এবার সিমিলারলি যদি তোমরা দেখো যে অডস এগেনস্ট ফেভার, অডস এগেনস্ট ফেভারটা কিভাবে হবে, দেখো পি অফ এ যদি এভাবে হয়, অডস এগেনস্ট ফেভারটা কিভাবে হবে, এটা তো আমাদের ইন ফেভার থেকে প্রবাবিলিটি, তাহলে এগেনস্ট ফেভার থেকে প্রবাবিলিটিও বের করতে হবে, রাইট, কারণ আমরা যেহেতু প্রবাবিলিটি থেকে দুটোই বের করেছি, ইন ফেভার আর এগেনস্ট ফেভার, তাহলে চলো আমরা সেটাও দেখে নিই একটুখানি। আর আমি একটা গালি ইউজ করছি, এক হাতে আমার চা। ওকে, অডস ইন ফেভার হয়ে গেল, অডস তাহলে এগেনস্ট ফেভার, অডস এগেনস্ট ফেভার, ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা হয়ে গেল। মনে করো এটা দেওয়া আছে এ বাই বি, রাইট, কি বললাম, এ বাই বি দেওয়া আছে, এ বাই বি, এটার সাথে কিন্তু সম্পর্ক নেই। আচ্ছা, ফেভারগুলো সবসময় না ইস টু দিয়ে দেওয়া থাকে, একই ব্যাপার যদিও। তো এখান থেকে আমরা কি করতে পারি, এ বাই বি করতে পারি, ভালো কথা। এবার তাহলে তোমরা কি বুঝবে এটা থেকে, যে উপরে থাকা যে নাম্বারটা, নাম্বার অফ পয়েন্টস নেই আমাদের ফেভারে, তাই তো, এগেনস্ট যেহেতু, তাহলে উপরেরটা নেই, যখন এগেনস্ট থাকবে তখন উপরেরটা হবে আমাদের ফেভারে নেই, ঠিক আছে। তাহলে পয়েন্টস ইন ফেভার, তাহলে ইন ফেভার, পয়েন্টস ইন ফেভারকে আমরা আবার কি বলতাম, এম বলতাম, দ্যাট ইজ ইকুয়াল টু বি, তাহলে নিচেরটা আমাদের ফেভারে আছে, ভালো কথা। আর টোটাল পয়েন্ট, টোটাল পয়েন্ট কি হবে, এ প্লাস বি সবসময়, কারণ নেই আছে প্লাস হয়ে গেল, তাহলে টোটাল পয়েন্ট। অতএব প্রবাবিলিটি কি হয়ে যাবে তখন, কতগুলো আছে, এম খানা আছে মানে বি খানা আছে, আর এটা হচ্ছে আমাদের এ প্লাস বি, ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো জিনিসটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, ব্যাস। তাহলে এইখান থেকে আমরা প্রবাবিলিটি বের করলাম। এবার আমরা কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনগুলোর মাধ্যমে টপিকটা বুঝবো, এবং এই টপিকটা বোঝার পরে কিন্তু আমরা এই গোটা সেকশন থেকে যতদূর আমরা পড়লাম সেখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে, এবং কিছু অঙ্ক তোমাদেরকে এসডব্লিউ দেবো, বাড়িতেও ট্রাই করবে। চলো, বোর্ডে আমি 3টে কোশ্চেন ঢুকেছি, সেগুলো তোমরা দেখো। প্রথম কোশ্চেনে কি বলেছে, আমাদের দেওয়া আছে অডস এগেনস্ট ফেভার বা প্রতিকূলের সুযোগ 9:4, তাহলে সেই ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে। এটা বাংলা ভাষায় লেখা আছে, কথায় লেখা আছে, সেটাকে আমি শর্টে লিখলাম আর কি। তোমরা কোশ্চেন পড়লে এটুকু তো আশা করি কনভার্ট করতে পারবে। চলো আমি সলিউশনটা করি, কি হবে বলো তো। অডস এগেনস্ট ফেভার দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, এ বাই বি যদি বলি 9/4 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এটা কি নট ইন ফেভার, যেহেতু এখানে এগেনস্ট, তাহলে এটা নট ইন ফেভার, তাহলে ইন ফেভার কোনটা, তাহলে বি, তাহলে এখানে এম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, বি, দ্যাট ইজ ইকুয়াল টু 4, তাই না। আর এন কি হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে, তাই না, কারণ টোটাল পয়েন্ট, তাই না, ফেভারেও এটা নন ফেভার, নট ফেভার আর ফেভার দুটোকে যোগ করলে তো টোটাল পয়েন্ট পাবো, তাহলে 9 + 4 দ্যাট ইজ ইকুয়াল টু 13, অতএব পি অফ এ কি হয়ে যাবে, m/n, তাহলে m/n মানে কি হবে, 4/13, ঠিক আছে, 13, দ্যাট ইজ আমাদের অ্যান্সার। এবার এটা এখান থেকে আমরা কি করতে পারি, যে প্রবাবিলিটি দেওয়া আছে, তার মানে m/n দেওয়া আছে 5/8। এবার বলো ফেভারে কতগুলো, ফেভারে আমাদের, আচ্ছা অডস এগেনস্ট বলেছে, তাহলে নট ফেভার বের করতে হবে, তাহলে নট ফেভার কি হবে, টোটাল মানে তো এটা তো নমুনা দেশের সংখ্যা, 5, 8 - 5 হয়ে যাবে, টোটাল মাইনাস যে কটা আমাদের ফেভারে আছে, তাহলে কত হবে 3, 8 থেকে 5 বিয়োগ করলে 3 আসে। তো এবার তাহলে নট ইন ফেভার বাই ফেভার, এবার ফেভারে কতগুলো ঘটনা আছে, 5টা, তাহলে এখান থেকে আমাদের ফেভার কত হয়ে যাবে, 5টা ঘটনা বিন্দু, ভালো কথা, এগুলো কিন্তু নাম্বার অফ ঘটনা বিন্দু, হ্যাঁ, তাহলে 5টা ঘটনা বিন্দু, তাহলে এগেনস্ট যেহেতু বলেছে, তাহলে আমাদের রেশিওটা হয়ে যাবে কত, 3, এগেনস্ট মানে কি নট ইন ফেভার বাই ফেভার, 3:5,
ফর্মুলা মুখস্থ করবে না কোনোদিনই। এই অনুকূলের সুযোগ প্রতিকূলের সুযোগের ফর্মুলা মুখস্থ করতে চাইলে কিন্তু গোলাবে, আর এই জায়গায় ফর্মুলা মুখস্থ করতে গিয়ে স্টুডেন্টরা ধাক্কা খায়। আমি বললাম কি কনসেপ্টটা বোঝো, অডস ইন ফেভার মানে কি, অডস এগেন্স্ট ফেভার মানে কি, টার্ম দেখে ডেফিনেশন বোঝো, ডেফিনেশন দিয়ে অঙ্ক করো, তাহলে দেখবে ইজি হয়ে যাবে জিনিসটা। তাহলে এরকম হলো। এবার আমার যদি ক্যালকুলেশনে ভুল হয় একটুখানি তোমরা ধরিয়ে দিও বাবু, একটুখানি যদি আমরা একটু ভুল হিসাব করে থাকি তাহলে একটু ধরিয়ে দিও কমেন্টে, ঠিক আছে? দেখো, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা আমাদেরকে দিয়ে দিয়েছে, প্রতিকূলের সুযোগ নির্ণয় করো। এইটা একটু ইন্টারেস্টিং। আমরা এতক্ষণ সম্ভাবনা, ঘটার সম্ভাবনা থেকে আমরা প্রতিকূলের সুযোগ অনুকূলের সুযোগ বের করছিলাম, এবার না ঘটার সম্ভাবনা থেকে কি করে বের করবো, খুব ভালো করে দেখো। লেট দ্য ইভেন্ট দরকার নেই লেখার, বি এ, ঠিক আছে? তাহলে না ঘটা মানে গিভেন, না ঘটা দিয়েছে মানে কি, পি অফ এ কমপ্লিমেন্ট দিয়েছে, তাই তো শিখিয়েছি, এ কমপ্লিমেন্ট মানেই তো না ঘটা। তাহলে আমি হাতের লেখাটা জঘন্য হয়ে গেছে, যাই হোক একটু সুন্দর করে লিখছি। এটা কত দেওয়া আছে, 4/7। আর আগে একটা সূত্র করিয়েছিলাম, ফর্মুলা করিয়েছিলাম, মনে করো, হেন্স পি অফ এ প্লাস পি অফ এ সি, সিন্স এটা হবে, হ্যাঁ, সিন্স দ্যাট ইজ ইকুয়াল টু 1, হেন্স পি অফ এ আমরা বের করতে পারি 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, আর যেটা কিনা 1 মাইনাস 4/7, যেটা কিনা 3/7, তাই তো? এটা আমাদের হয়ে গেল কি, পি অফ এ। এবার পি অফ এ বেরিয়ে গেছে মানে প্রতিকূল সুযোগ কত হবে, বলো 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 বলো, কি হচ্ছে বলো? প্রতিকূল সুযোগ মানে কি, তোমাকে মানে এগেনস্টে বের করতে হবে, তাহলে নট ইন ফেভারটা বের করতে হবে, ইন ফেভারটা বের করতে হবে। তাহলে ইন ফেভার তো 3, যেটা নিচে বসবে, আর নট ইন ফেভারটা কত, 7 - 3, দ্যাট ইজ 4, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে 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 একটা অঙ্ক তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, সেটা একটুখানি করে আমাকে কমেন্টে জানাবে। আর বাকি এরপর একটা লম্বা অঙ্ক করি, ঠিক আছে? চলো লম্বা অঙ্ক করব, আর বাকি তোমরা এই জিনিসটা আমাকে এইচডব্লিউতে জানাবে। বলে দিচ্ছি, কোনো চাপ নেই, ধীরে ধীরে পড়ো, আস্তে আস্তে পড়ো, ধৈর্য ধরে পড়ো, বুঝে বুঝে পড়ো। কেউ কোথাও যাচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, কোনো তাড়া নেই জীবনে, পরীক্ষাও আছে জানি, তো বেশি তোমার তাড়াও নেই, ঠিক আছে? হয়ে যাবে, সব হয়ে যাবে, কোনো চাপ নেই, নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো। দেখো কোশ্চেনটা কি বলেছে, অডস এগেন্স্ট ফেভার দেওয়া আছে কত, এখানে দিচ্ছি আমি, হ্যাঁ, দেওয়া আছে অডস এগেন্স্ট ফেভার কত দেওয়া আছে জানো, 4/5, 4:5, ঠিক আছে? আচ্ছা হলো। আচ্ছা, যে কটা তোমরা অনুকূলের সুযোগ বের করবে বা প্রতিকূলের সুযোগ বের করবে, সেটাকে ফ্র্যাকশনে রাখবে না, সেটাকে এরকম রেশিও আকারে প্রেজেন্ট করবে, ঠিক আছে? ওটাকে এইভাবে প্রেজেন্ট করে বাই কনভেনশন। আচ্ছা হয়ে গেল, তোমাকে বের করতে হবে পি অফ এ, ইজি করে দেবে, কোনো চাপ নেই, আমাকে কমেন্টে জানাবে, আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা, এবার একটা অঙ্ক আমি তোমাকে বলি, তোমাদেরকে দাগ নাম্বারটা, তোমাদের এসএনদে বইয়ে দীর্ঘ উত্তরধর্মী বা লং অ্যান্সার টাইপ কোশ্চেনের 14 দাগে, আমার বইতে তো 14 দাগে, এটা পুরোনো বই যদিও, তোমাদের হয়তো 1-2 নম্বর চেঞ্জ হতে পারে। এখানে দেওয়া আছে এ বি সি এবং ডি 4টে ইভেন্ট আছে, সেই 4টে ইভেন্ট কিনা মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং কমপ্লিট, পরস্পর পৃথক ও সম্পূর্ণ। ইফ বি সি ডি ইভেন্টের অড এগেনস্ট ফেভার 3টে দেওয়া আছে রেসপেক্টিভলি, তাহলে এই ঘটনার অড ইন ফেভার নির্ণয় করতে হবে। মানে আমাদেরকে কি বলা হয়েছে, একটুখানি আমি টুকে নিই জিনিসটাকে, যে তোমার 4টে ইভেন্ট দেওয়া আছে, এটা কত নম্বর হচ্ছে আমাদের, 5 নম্বর, তাই তো? এটা 4 নম্বর হচ্ছে, এটা 4 নম্বর এইচডব্লিউ, 5 নম্বর হচ্ছে যে কি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, 4টে ইভেন্ট আছে, এবং এদেরকে কি বলছে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই তো? মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক, ঠিক আছে? আবার বলছে অ্যান্ড কমপ্লিট ইভেন্ট, হ্যাঁ, সম্পূর্ণ মানে এক্সহস্টিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ আবার এক্সহস্টিভ, ঠিক আছে? তো এই জিনিসটা দেওয়া মানে কিন্তু অনেকটাই জিনিস আমাদের হাতে দিয়ে দিল, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু আমাদের অস্ত্র, যখনই দেখবে একটুখানি কঠিন কঠিন অঙ্ক এবং এগুলো দিয়েছে, তখন ওটা সহজেই আমরা নামাতে পারবো। আচ্ছা, কি দেওয়া আছে বলো তো, অডস এগেনস্ট ফেভার দেওয়া আছে সবার, তাই তো? তাহলে অডস এগেনস্ট ফেভার বা প্রতিকূলের সুযোগ সবার দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলো তো, দেখে নি। আচ্ছা, এ এর দেওয়া আছে, বি এর দেওয়া আছে, সি এর দেওয়া আছে, ডি এর দেওয়া আছে, না এ এর দেওয়া নেই, এর বের করতে হবে। আচ্ছা, বি এর কি বলছে, বি এর হচ্ছে 7:2, রাইট? 7:2। সি এর কি বলছে 7:5, আর ডি এর কি বলছে 13:5। তো এইগুলো হচ্ছে আমাদের
প্রতিকূলে সূচক বা অডস এগেনস্ট ফেভার, ঠিক আছে, তিনটে ঘটনার। ভালো কথা, আমাদেরকে বের করতে হবে অডস ইন ফেভার অফ এ, ঠিক আছে, অডস ইন ফেভার অফ এ। ভালো কথা, এবার আমরা প্রথমত আমাদের এই দুটো জিনিসকে কাজে লাগাবো। সবসময় অঙ্ক করার সময় তোমরা দেখবে গিভেন যে কটা কন্ডিশন থাকে সব কটাকে কাজে লাগানো, ঠিক আছে, এবং ওটাই একটা ভালো কোশ্চেন। কিছু কিছু কোশ্চেনে থাকে বেকার বেকার একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে দেয়, সেগুলো ভালো কোশ্চেন বলে আমার মনে হয় না। আচ্ছা, এবার দেখো, সেগুলো খুব কমই থাকে, যদিও তুমি আইআইটির পরীক্ষা বলো বা তোমার জেই মেন্স বলো বা তোমার ডাব্লিউবিজেই বলো, দেখবে সব কটা কন্ডিশনই কাজে লাগছে। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের সলিউশন কি করে করবো এই ধরনের অঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু 4 নম্বরের অঙ্ক। আচ্ছা, এটা দীর্ঘ উত্তরধর্মী কি? হ্যাঁ, এটা দীর্ঘ উত্তরধর্মী, হ্যাঁ দীর্ঘ উত্তরধর্মী 14টা, 5 নম্বরের অঙ্ক। ওকে, দেওয়ার চান্স খুবই কম পরীক্ষায়, কিন্তু জিনিসটা করলে আমরা অডস ইন ফেভার, অডস এগেনস্ট ফেভার, এগুলো আমরা বুঝতে পারবো। চলো দেখো, খুব ভালো করে দেখো বাবা, কি দেওয়া আছে, বি এর প্রতিকূলে সুযোগ, ঠিক আছে, ভালো কথা। বি এর প্রতিকূলে সুযোগ মানে কি? নাম্বার অফ পয়েন্টস নট ইন ফেভার অফ বি, তাই তো? কত হবে? উপরেরটা সবসময় এগেনস্ট যদি বলে তাহলে নট ইন ফেভার হয় উপরে, তাহলে 7টা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এবার সি এর নাম্বার অফ পয়েন্টস ফেভার অফ সি, সেটা কত হয়ে যাবে? 7টা। ভালো কথা। আচ্ছা, এবার আমরা যদি বলি ডি এর সেম জিনিস, 13টা, 7টা 7টা 13টা, ঠিক আছে, ভালো কথা। এবার আমরা যদি বলি নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার, তাই তো, ইন ফেভার অফ বি কি হবে? নিচের গুলো 2। আচ্ছা, এবার সি এর নিচের গুলো কি হবে? 5, আর এখানে তোমার নিচের গুলো কি হবে? 5, 2 5 5, ঠিক আছে। এটা আমাদের এই কন্ডিশন থেকে বেরোলো। এবার উপরের কন্ডিশন থেকে কিছু বেরোবে? অবভিয়াসলি বেরোবে, অবশ্যই। উপরের কন্ডিশনটা কি বলেছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাই তো? আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তো আমরা পারবো, আর এক্সহস্টিভটা আগে ইউজ করি, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। বললাম না, যখন এরকম 2-3টের বেশি ইভেন্ট দেবে তখন চাপিয়েই দেবে বাবা, কিছু করার নেই। যখনই এটা বলছে এক্সহস্টিভ, তাহলে এদের প্রবাবিলিটিটা সবসময় 1 হবে, ঠিক আছে। আর যেহেতু বলছে এটা আবার এক্সক্লুসিভও, তাহলে এটা আমাদের আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে এরকম ভাবে, ঠিক আছে। পড়িয়েছি প্রথমেই, আশা করি এক্সপ্লেন করতে লাগবে না। ডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার আমরা বের করব কি না এর অনুকূলে সুযোগ। যদি আমরা এর প্রবাবিলিটিটা কোনোভাবে বের করতে পারি, তাহলে এই ইকুয়েশন, তাহলে আমরা কিন্তু অনুকূলে সুযোগটাও বের করতে পারবো। আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমরা এর প্রবাবিলিটি বের করতে পারবো যদি পি এটা জানা থাকে, এটা জানা থাকে, এটা জানা থাকে, তাহলে এটা বের করাটা কোনো ঘটনাই নয়, ঠিক আছে, কোনো শিক্ষাই নয়, এটা একদম নর্মালি কমন সেন্স থেকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার যদি আমরা প্রবাবিলিটি বের করতে পারি, পারবো, কারণ এই যে আছে দেওয়া সব কিছু, ঠিক আছে। চলো বের করি। নাও প্রবাবিলিটি অফ বি কি হবে? বি এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 2টো। টোটাল পয়েন্ট কতগুলো আছে? 2 সাথে 9টা হয়ে গেল। পি অফ বি বেরিয়ে গেল, তো ইজি হয়ে গেল, বেরিয়ে গেল তো। আচ্ছা, পি অফ সি কি হবে? সি এর ফেভারে কতগুলো পয়েন্ট আছে? 5টা। আচ্ছা, খুব ভালো কথা। আর সি এর নন ফেভার মানে ফেভারে নেই, সরি টোটাল পয়েন্ট কত হবে? 5 আর সাথে 12টা, ঠিক আছে। আচ্ছা, ডি, এটা ডি, ডি এর ফেভারে কতগুলো আছে? 5টা। ডি এর ফেভারে 5টা পয়েন্ট আছে। টোটাল ডি এর কতগুলো পয়েন্ট আছে? 5 আর 13, 18 হলো। এবার দেখো, আমরা এই সামেশনটা একেবারে বের করে নিচ্ছি। হ্যান্স পি অফ বি প্লাস পি অফ সি প্লাস পি অফ ডি দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো তো? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তো? অবভিয়াসলি দেখা যাচ্ছে। চলো এর সাম যদি করি আমি, এলসিএম কত হবে? সব কটা তো এই তোমরা একটু করো খাতা কলমে করো। 9 18, তাহলে তোমার 3-এর সব কটা মাল্টিপল, তাহলে 3 3 9, 3 4 আর 6, তাহলে 3 4 আর 6-এর যদি আমরা মাল্টিপল দেখি 12, তাহলে 12 3 36, রাইট? 36 হবে এলসিএম। আর এখানে 9 4 36, 4 2 8, হ্যাঁ 12 3 36, 5 3 15, 8 আর 15 23, 18 2 36, 10, তাহলে 33, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো, আর এখানে কি বলছে, এটা কত হবে? তাহলে এখানে তোমার 1 নম্বর ইকুয়েশন দেবে, এই লাইনটার পরে লিখবে, এই লাইনটার এখানে স্টার মারছি, এখান থেকে শুরু করছি, মানে এই লাইনটার পরে লিখবে 1 ইমপ্লাইজ পি এ প্লাস এই তিনটের সামটা কি হচ্ছে? 33/36, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে পি অফ এ কি হয়ে যাবে? 1 মাইনাস 33/36, দ্যাট ইজ 3/36। তাহলে কত হবে? 1 এর 12, তাই তো? দেখা যাচ্ছে তো বাবু?
হ্যাঁ 1/12 হচ্ছে আমাদের পি অফ এ। তাহলে এর অনুকূলে সুযোগটা বের করতে হবে আমাদেরকে। এর অনুকূলে সুযোগ কি করে বের করব, আমি মুছতে চাইছি কিছুটা অংশ, মুছলে জিনিসটাকে আমি প্রেজেন্ট করতে পারবো। চলো তাহলে হয়ে গেল। এবার এর অনুকূলে সুযোগ পি অফ এ তো বেরিয়ে গেছে, তাহলে অনুকূলে সুযোগ কি হবে, তাহলে অডস ইন ফেভার, তোমরা একটু লিখে লিখে করবে, হ্যাঁ, অফ এ কি হবে, নাম্বার অফ পয়েন্ট যেটা ফেভার করছে। তাহলে দেখো ভালো করে, ইন ফেভার বলেছে মানে কি, ফেভার করছে যে কটা পয়েন্ট সেটা উপরে থাকবে, তাহলে 1 উপরে থাকছে, টু দিতে হয় যেহেতু। আচ্ছা তাহলে যে কটা পয়েন্ট ফেভার করছে না, টোটাল পয়েন্ট 12, তাহলে একটা করছে, তাহলে 11টা করছে না, 1:12, ঠিক আছে, 1:11, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, যেখানে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভের কনসেপ্ট ইউজ করলাম, এক্সহস্টিভের কনসেপ্ট ইউজ করলাম, এবং অডস ইন ফেভার, অডস এগেন্স্ট ফেভারের কনসেপ্ট ইউজ করলাম, প্রবাবিলিটি থেকে ট্রান্সফরমেশন থেকে প্রবাবিলিটি, যা যা শিখেছি সব কিছু কিন্তু একটা জিস্ট আমরা ইউজ করলাম। আর তেমন মানে কঠিন অঙ্ক যদি হয় সেটা স্বাধীন অধীন দিয়ে একটুখানি জড়িয়ে দেবে, বাট স্বাধীন অধীন আমরা শিখবো মোস্ট প্রবাবলি পরের ভিডিওতে শিখবো, ঠিক আছে, মোস্ট প্রবাবলি। তো পরের ভিডিওতে আমরা স্বাধীন অধীন যদি শিখে যাই তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না তেমন। আর এদিকে আমাদের আরও কয়েকটা অঙ্ক করতে হবে, যে অঙ্কগুলো করলে আমাদের মোটামুটি যা যা শিখেছি এত পর্যন্ত সেই বেসগুলো আর কি ক্লিয়ার হয়ে যাবে। তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো অঙ্ক এসএনদে বই থেকে, শুধুমাত্র স্বাধীন অধীনের জায়গাটুকু বাদ দাও, যেখানে যেখানে স্বাধীন অধীন আছে বা লেখা অঙ্ক যদি কিছু না পারো সেটা নিয়ে কোনো চাপ নিও না, কিন্তু ফর্মুলা বেসিসে যেসব অঙ্কগুলো সেগুলো কিন্তু ট্রাই করো। যেমন ধরো আমি একটা অঙ্ক তোমাদেরকে যদি দেখাই, তোমাদের এক্সাম্পল আছে এসএনদে এক্সাম্পল 3-এর অঙ্কটা, আই থিঙ্ক দেখতে হবে, জানো দেখছি 3-এর অঙ্কটা বলছে কিনা যাচাই করতে হবে যে সম্ভাবনার পরিমাপ প্রকাশ করে কিনা। এই অঙ্কগুলো একটুখানি তোমাদেরকে দেখাই কিভাবে করবে বিষয়টা। দেখো তোমাদের এক্সাম্পলটা খোলো, এক্সাম্পলটা তোমাদের এক্সাম্পলের 2-এর অঙ্কটা, হ্যাঁ 2-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কগুলো আমি করিয়েছিলাম আগের ভিডিওতে, বাট এখন আরও তোমরা অ্যাডভান্স হয়ে গেছো, 3-এর অঙ্কগুলো ট্রাই করে আরও সহজে করতে পারবে। বলছে কি না এখানে যে কিছু রিলেশন দেওয়া আছে, যে কন্ডিশনটা আগে লিখে নি, কন্ডিশনটা দেওয়া আছে এই যে তোমার এ ইউনিয়ন বি গিভেন, এটা হ্যাঁ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস, তার মানে কি এটা ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এরা এক্সহস্টিভ ইভেন্টস, এবিসি এক্সহস্টিভ ইভেন্টস, ঠিক আছে, অ্যান্ড এবিসি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পৃথক, পরস্পর পৃথক, ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক, এইটুকু দেওয়া আছে ইনফরমেশন। আচ্ছা এবার তোমাকে ভেরিফাই করতে বলছে যে এই যে রিলেশনগুলো যেগুলো, এই যে 1 নম্বর পি অফ এ এর ভ্যালু যদি এটা হয় 0.4 হয়, এবং পি অফ এসি এর ভ্যালু যদি 0.52 হয়, তাহলে কি এই যে ব্যাপারটা, এই যে রিলেশনটা, এটা কি কোনো সম্ভাবনার পরিমাপ বা প্রবাবিলিটির কোনো রিলেশনকে স্যাটিসফাই করছে? তাহলে আমরা একটু দেখে নিই। সবসময় এই ধরনের অঙ্ক করার সময় যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেই ফর্মুলাগুলো জাস্ট ভেরিফাই করবে। যদি ফর্মুলা ভেরিফাই হয়ে যায়, LHS ইকুয়াল টু RHS হয়ে যায়, তাহলে বলবো যে হ্যাঁ সম্ভাবনার পরিমাপ প্রকাশ করছে। আর নইলে যদি না হয়, LHS নট ইকুয়াল টু RHS হয়, তাহলে আমরা বলবো যে কিচ্ছু প্রকাশ করছে না। তাহলে এটা একটু দেখা যাক। সো উই নো পি অফ এ প্লাস পি অফ এত, ঠিক আছে, উই নো ফর এনি ইভেন্ট হবে, ঠিক আছে, ফর এনি ইভেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু ইভেন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাই তো। নাও LHS, আমার হাতের লেখা খুবই জঘন্য কারণ আমি লাস্টের দিকে আসছি, বুলেট ট্রেনের মতো ছুটবো, ঠিক আছে। তো দেখো LHSটা কি হবে বলো তো, পি অফ এ দেওয়া আছে 0.4 প্লাস 0.52, দ্যাট ইজ 0.92, আই থিঙ্ক, হ্যাঁ 92, 0.92, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ নট ইকুয়াল টু RHS, ঠিক আছে, RHS তো 1, এটা 0.92, তাহলে কি করে হচ্ছে নট ইকুয়াল টু, তাহলে নো, আ বিগ নো, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কটা যদি বলি, তোমরা এগুলো সব কটা করবে, এখানে যে কটা আছে, ঠিক আছে, হ্যাঁ এখানে সব কটা অঙ্ক করবে। এক্সাম্পলের 5টা অঙ্ক আছে, আর এক্সারসাইজে মনে হয় 7-এর দাগে আছে এই ধরনের অঙ্কগুলো, একটু দেখে নেবে তোমরা, সেগুলোও করবে, ঠিক আছে। না করলে কিন্তু অসুবিধা আছে। এখন এই ভিডিওর পরে কিন্তু আমি মোটামুটি 1-2 দিন মতো গ্যাপ রাখবো, সেই সময়কালে তোমরা সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে নেবে, তারপর কন্ডিশনাল প্রবাবিলিটিটা একটু গ্যাপ দিয়ে চালু হবে, ঠিক আছে। সেখান থেকে আবার আরও নতুন নতুন জিনিস শিখবো, এইগুলো জমে গেলে সেগুলো শিখতে অসুবিধা হবে। আচ্ছা পি অফ এ, এটা কি বলছে আমাদের 0.38, রাইট, আর পি অফ বিও দেওয়া আছে 0.30, আর পি অফ সিও দেওয়া আছে তোমার 0.32। এবার বলছে যে এই যে ব্যাপারটা কি কোনো সম্ভাবনার পরিমাপকে প্রকাশ করে? দেখি, যেহেতু এরা এক্সহস্টিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ,
সিন্স তোমরা লিখবে সিন্স দে আর দিয়ে নিলে তোমরা জানবে তাহলে অতএব আমাদের কি হবে যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়ালস টু 1, তাই তো অবভিয়াসলি। বা এবার যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ ব্লা 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 পি অফ এ প্লাস পি অফ বি পি অফ সি ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার এটাকে যোগ করে দেখো, এবার যোগ করে বলতে এলএইচএস হিসাবে এলএইচএস কি হচ্ছে 0.38 প্লাস 0.30 প্লাস 0.32, তাহলে 8 2 10 0 হাতে থাকে 1 3 3 6 6 9 1 10 0 হাতে থাকে 1, হ্যাঁ 1.00, দ্যাট ইজ ইকুয়াল টু আরএইচএস আ ভেরি লার্জ ইএস, যে হ্যাঁ প্রকাশ করছে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা আর কি ফর্মুলাকে ভেরিফাই করবে, যদি ভেরিফাই হয়ে যায় তো হ্যাঁ, যদি ভেরিফাই না হয় তো না, কারণ ফর্মুলাগুলো কোত্থেকে এসছে, প্রবাবিলিটি থিওরি থেকে এসছে। যদি ফর্মুলা ট্রু হয় তাহলে থিওরি ট্রু, আর যদি ফর্মুলা ট্রু না হয় তাহলে কাটা। আচ্ছা এবার চলো এমসিকিউতে কয়েকটা এমসিকিউ একটু দেখে নিই, সেখান থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের আর কি কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য কাজে লাগবে। আচ্ছা সেটা একটুখানি দেখে নিই। তো এটা মুছে দিচ্ছি, হ্যাঁ আশা করি তোমাদের টোকাও হয়ে গেছে, কোনো চাপ নেই। আর না টুকলেও কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবে, ক্লাসটা শেষ হবে দেন নিজে নিজে প্র্যাকটিস করবে, ওকে। আচ্ছা এবার আমরা নতুন নতুন জিনিস দেখব। যদি এ হৃদয় ছুতে সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে বাঁচার শেষ সম্ভাবনা, হাতছানি দিচ্ছে যে অপমৃত্যুর ইচ্ছে যে তোর নিষ্ঠুর দৃষ্টিতে কখনো কি আশ্বাস পাবো না, পেতে হবেও না। ওকে ওকে, এখানে এমসিকিউ বলছে, খুব ভালো করে তোমরা দেখবে, এটা একটুখানি জটিলতাময় অঙ্ক আছে। একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস্ট করা হলো, 3 বার টস্ট করা হলো, কী সব লিখছি 3 টাইমস টস, ঠিক আছে 3 বার টস করা হলো। 13 দাগের কথা বলছি, 13 দাগের না 11 দাগের, 10 দাগেরটা, 10 আমার বই 10 আছে, তোমাদের বই কত আছে দেখো। বলছে কিনা একটি হেড পড়ার সম্ভাবনা, একটি হেডের সম্ভাবনা হলো, এটা করছি, এটা আমাদের এমসিকিউ 10 হলো। বেশ বেশ বেশ। আচ্ছা আরও একটা কোশ্চেন আছে এমসিকিউ 11 আই থিঙ্ক, হ্যাঁ 11। বলছি কি একটা পাশা মানে ডাইস থ্রোন 2 টাইমস, কি বলছে ডাইস থ্রোন 2 টাইমস, ঠিক আছে বাসন্তী নো ডান্স, ডাইস থ্রোন 2 টাইমস। আচ্ছা 11 পাওয়ার সম্ভাবনা, occurrence of 11, ঠিক আছে 11 পাওয়ার সম্ভাবনা, এখানে হচ্ছে probability of occurrence of 11, ঠিক আছে কত হবে। চলো এই দুটো অঙ্ক করি। প্রথম অঙ্কটা করার আগে আমি দ্বিতীয় অঙ্কটাতে যেতে চাইবো, বা প্রথম অঙ্কটা থেকে শুরু করি, কোনো চাপ নেই জীবনে তেমন, বইটা রাখি। হ্যাঁ দেখো আমি কি বললাম যে 3 বার টস করা হয়েছে, একটা কয়েনকে 3 বার টস করা হয়েছে। একটা জিনিস সবসময় একটু মাথায় রাখবে, একটা গুটি দিয়ে 2 বার কাজ করানো হোক বা দুটো গুটি দিয়ে 1 বার কাজ করানো হোক, ব্যাপারটা একই দাঁড়ায়, এক্সপেরিমেন্টের নেচার একই দাঁড়ায়। কি বললাম, দুটো জিনিস নিয়ে 1 বার কাজ করানো আর একটা জিনিস নিয়ে 2 বার কাজ করানো একই ব্যাপার। সিমিলারলি 3টে জিনিস নিয়ে 1 বার কাজ করা বা একটা জিনিস নিয়ে পরপর 3 বার কাজ করা, ইভেন্ট স্পেসগুলো কিন্তু একই দাঁড়ায়। কেমন দাঁড়ায় আমি আগের দিন বলেছিলাম, দুটো পাশাকে একসঙ্গে গড়িয়ে দাও, দিলে কি হবে, দুটো পাশাকে একসঙ্গে গড়িয়ে দিলে তাদের ইভেন্ট স্পেসটা কেমন দেখতে হবে, অর্ডার পেয়ার আকারে, দুটো পাশার ইন্ডিভিজুয়াল নমুনা দেশের কার্তেসিয়ান প্রোডাক্ট, তাই তো এটাই শিখিয়েছিলাম আমি। তাহলে এখানে যেহেতু 3টে জিনিসকে নিয়ে করা হচ্ছে, তাহলে যদি আমাদের S1 হয় এরকমভাবে, দেখো কয়েন টসগুলো দুটোই আউটপুট হয়, তো প্রথম কয়েনটার জন্য মনে করো আমাদের হেড অথবা টেলের মধ্যে যে কোনো একটা আউটপুট, এটা ইভেন্ট স্পেস। দ্বিতীয় কয়েনের জন্য আমাদের দ্বিতীয় ইভেন্ট স্পেস হবে, তৃতীয় কয়েনের জন্য আমাদের তৃতীয় ইভেন্ট স্পেস হবে, রাইট বলো খুব ভালো। এবার আমাদের কি বের করতে হবে, যে এবার এই গোটা জিনিসটার সম্মেলন যেটা হচ্ছে সেটা হচ্ছে এস, এটা ঠিক আছে হলো। এবার এখানে আমাদের কি করে ডিফাইন করবো, প্রথমে আমরা এই দুটো করে নেবো কার্তেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। এর কার্তেশিয়ান প্রোডাক্ট করলে কি হবে, মনে করো S1 আর S2 করছি প্রথমে, ঠিক আছে। তাহলে এইচটাকে কনস্ট্যান্ট রাখলাম, ভালো কথা, রেখে প্রথমে এইচ নিলাম, তারপর আবার এইচটাকে কনস্ট্যান্ট রেখে এটার সাথে এটার করে নিলাম, এটার সাথে এটার করে নিলাম, ভালো কথা। তাহলে হয়ে গেল। তাহলে এবার টি এর গায়ে হাত দিলাম, দেন প্রথমটার সাথে একটু কার্তেশিয়ান একটুখানি ইকির মিকির হয়ে গেল, দ্বিতীয়টার সাথেও আবার ইকির মিকির হয়ে গেল, ঠিক আছে। এবার কি করছি,
কি করছি জিনিসটা, ক্রস S3, ঠিক আছে, S3 করবো, কারণ একবার এটার সাথে কার্টেশিয়ান করে তারপর এটার সাথে কার্টেশিয়ান করে নিলাম, হয়ে গেল, ভালো কথা। এবার দেখো এই জিনিসটা তো আমাদের হেড, তাহলে দেখো এই জিনিসটার সাথে এর কার্টেশিয়ান প্রোডাক্ট করছে, তাই তো, তাহলে এইচ কমা এইচ তো ছিলই, আবার ওই জিনিসটা অ্যাড হয়ে গেল, তাহলে আবার এই জিনিসটার সাথে এইচ কমা এইচ তো ছিলই, তার সাথে আবার টি অ্যাড হয়ে গেল, ঠিক আছে, আবার এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখছি, এইচ হলো কনস্ট্যান্ট, তাহলে প্রথমটা হয়ে গেল আবার, সিমিলারলি আবার এইচ কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, সরি, এবার দ্বিতীয়টা হয়ে যাবে টি, রাইট। আচ্ছা আমি একটুখানি মুছে দিই জিনিসটা, এটা S3 করে দিই, ঠিক আছে, একটু ফাঁকা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে হল কি হলো, HTT হয়ে গেল, ভালো কথা, STর কাজ শেষ, তাহলে এবারে TH এর কাজ হবে, TH, তার সাথে আবার প্রথমটাকে জোর বাঁধাতে হবে, আচ্ছা তারপর আবার TH এর সাথে দ্বিতীয়টাকে জোর বাঁধাতে হবে, খুব ভালো জিনিস হচ্ছে এখানে, তারপর TT বলছে কিনা টিকিট কাটতে হবে, হয়ে গেল, তারপরে টিটি টিকিট কেটে নিল, ভালো কথা। এবার একটু ভেরিফাই করে নাও, সবসময় মনে রাখবে যে কার্টেশিয়ান প্রোডাক্টে যখনই করবে তখন এর নাম্বার অফ এলিমেন্ট, তিনটের নাম্বার অফ এলিমেন্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, তিনটে সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট মানে 2^3, দ্যাট ইজ 8, এখানে কি 8 এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, খতম, ভালো কথা, 8 এলিমেন্ট আছে, মানে ভেরিফাই হয়ে গেল জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেশিয়ান মানে সরি স্যাম্পল স্পেস, ঠিক আছে। তাহলে আমাদের যে এক্সপেরিমেন্টটা হলো, এক্সপেরিমেন্টটা কি, একটা কয়েনকে 3বার টস করলাম, এটা ইকুইভ্যালেন্ট টু 3টে কয়েনকে একবার টস করা, এই দুটো জিনিস ইকুইভ্যালেন্ট, এটা একটু মনে রাখতে হবে তোমাদের, এটা ইজি ব্যাপার, এটা কোনো তেমন কোনো জটিলতা নেই এখানে। আচ্ছা এবার দেখো বিষয়টা, আমার কি বলেছে, এক্স্যাক্টলি একটা হেড, খুব ভালো করে এখানে এক্স্যাক্টলি কথাটা ইউজ হবে, হ্যাঁ, মানে সঠিকভাবে নিখুঁতভাবে একটি হেডই পড়বে, তাহলে কোন নমুনা বিন্দু এখানে আছে যেখানে কিনা এক্স্যাক্টলি একটা হেডকে সাপোর্ট করছে, এখানে কটা হেড আছে, 3টে হেড, হবে না, এখানে 2টো হেড, হবে না, 2টো হেড হবে না, এই নমুনা বিন্দু যদি অকার করে তাহলে একটা হেড হবে, তাহলে রাইট, এখানে 2টো হেড, হবে না, এখানে একটা হেড হবে, এখানে একটা হেড হবে, এখানে হবে না, এখানে একটা হেড নেই, তাহলে হবে না, তাহলে 3টে পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে আমাদের পি অফ ওই যে ইভেন্টটা আর কি, হেড পড়ার ইভেন্ট, এক্স্যাক্টলি একটা ধরে নেবে যে ধরি এক্স্যাক্টলি একটি হেড পড়ার ইভেন্ট এত, তাহলে এটা করলে কি কি আসবে, বা এ সেটটাকে যদি আমরা প্রথমে লিখি, এ সেটের আন্ডারে কি কি আসবে দেখো তো, HTT, আর কি কি আসবে, THT হলো, আর TTH, ঠিক আছে, হলো, এই 3টে জিনিস আমাদের আসছে, খুব ভালো কথা। এবার প্রবাবিলিটি কি হয়ে যাবে, P of A দ্যাট ইজ ইকুয়াল টু M of A বাই N of S, এখানে কটা আছে 3টে, আর এখানে কটা 8টা, তাহলে কি হয়ে যাবে 3/8 হয়ে যাবে আমাদের প্রবাবিলিটি, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল, আশা করি বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের সেট থিওরির গুরুত্ব, কার্টেশিয়ান প্রোডাক্ট যদি কেউ না জানে এখানেই এসে তোমরা নাকানি চুবানি খেয়ে যাবে, তাই জন্য আমার সেট থিওরির ভিডিওটা তোমরা দেখে নেবে, যারা দেখোনি, যারা দেখেছো তারা তো বিশাল বড় একটা কাজ করে নিয়েছো। আচ্ছা, ডাইস থ্রোন 2 টাইমস প্রবাবিলিটি অফ অকারেন্স অফ 11, সিমিলারলি আবার কার্টেশিয়ান প্রোডাক্ট বের করবো, S is equal to S1 cross S2 দ্যাট ইজ ইকুয়াল টু তোমার কি হয়ে যাবে, S1টা কি হবে তোমার এখানে 1 2 3 4, এটা আমি প্রথম দিন করিয়েছিলাম এইরকম এক্সপেরিমেন্টের যে আর কি রূপরেখা, সেটা আমি প্রথম দিনই দিয়েছিলাম, ঠিক আছে, যারা সিরিজটা ফলো করছে তারা জানবে, এটা কার্টেশিয়ান প্রোডাক্ট তাদের কাছে জল ভাত। তাহলে প্রথমে আমাদের 1 পড়তে পারে, বাকিটাতেও 1 পড়তে পারে, এটাতে 1 পড়তে পারে, এটাতে 2 পড়তে পারে, এরকম করে 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 এটাতে 1 পড়তে পারে, এটাতে 6 পড়তে পারে, এটা নিলাম, বাকিটা এখানে 2 পড়তে পারে, এখানে 1 পড়তে পারে, এরকম করে করে এখানে 6 পড়তে পারে, এখানে 6 পড়তে পারে, হলো, না না সরি 2টাকে কনস্ট্যান্ট রাখছি তো, হলো, এরকম করে করে এখানে 6 পড়তে পারে, এখানে 1 পড়তে পারে, এরকম করে করে এখানে 6 পড়তে পারে, এখানে 6ও পড়তে পারে, তাহলে মোট আমাদের 36 খানা হলো, কারণ 6 × 6 করলে 36ই আসে, 6 × 6, ভালো কথা, ভালো কথা। তাহলে এখানে কি আসছে আমাদের 36, তাহলে N of S কি হয়ে যাবে 36, হলো। এবার কি বলছে খুব ভালো করে বোঝো, 11 আসবে, 11 কিভাবে আসতে পারে, কি কি উপায়ে আসতে পারে, তুমি 1 দেখো, খুব ভালো করে দেখো, একটা লজিক্যাল জিনিস বলছি যেটা কিনা সবার মাথার উপর থেকে যায়, কিন্তু আমি চাই না তোমার মাথার উপর থেকে যাক, আমি চাই তোমার কানের মধ্যে থেকে ঢুকুক এবং ব্রেনে গিয়ে ধাক্কা মারুক এবং ব্রেনেই থেকে যাক আজীবনকালের মতো। তো চলো একটু দেখে নিই কি হবে জিনিসটা, দেখা যাক, চলো। আমি বললাম কি 11 পড়তে পারে, 11 কিভাবে আসতে পারে,
ভাই দেখো 11 হতে পারে, 1 + 10 হতে পারে, 2 + 9 হতে পারে, 3 + 8 হয়ে 11 হতে পারে, 4 + 7 হয়ে 11 হতে পারে, 5 + 6 হয়ে 11 হতে পারে, তারপর 6 + 5 যেটা কিনা এর সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে আর কোনো কেস আমাদের নেই যেখানে আর কি 1 থেকে 10-এর মধ্যে ডিজিটগুলো মিলে আর কি 11 হচ্ছে। এবার খুব ভালো করে দেখো, বা দুটো জিনিসকে যোগ করে, দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করে 11 হচ্ছে, এরকম কোনো উপায় আমার জানা নেই। 6 6 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটো ন্যাচারাল নাম্বারকে 11, দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করে 11 হতে পারে 1 2 3 4 5টা রকম উপায়, ঠিক আছে। এবার খুব ভালো করে আমরা এলিমিনেট করব। এইটা হওয়া মানে কি, একটা পাশাতে 1 পড়লো, একটা পাশাতে 10 পড়লো, একটা পাশাতে 10 তো থাকতেই পারে না। প্রথমটাতে মেনে নিচ্ছি 1 পড়লো, তাহলে বাকি 10টা কোত্থেকে মেকআপ করবে? পাশার কি কোনো ফ্যাক্টরি আছে? ফ্যাক্টরি থেকে আরো 4 নিয়ে চলে আসবে? 6 তো তার ম্যাক্সিমাম লিমিট, তাহলে 10 কি হতে পারবে না। ভালো কথা, একটা পাশাতে 2 পড়লো মেনে নিলাম, প্রথমটাতে 2 পড়লো মেনে নিলাম, কিন্তু দ্বিতীয়টাতে 9 কি করে পড়বে? পড়তে পারে না, তাহলে এই কেসটা বাদ। প্রথমটাতে 3 পড়লো মেনে নিলাম বুকে পাথর রেখে, কিন্তু দ্বিতীয়টাতে 8 কি করে পড়বে? হবে না। আচ্ছা, 4 আর 7, প্রথমটাতে 4 পড়লো, দ্বিতীয়টাতে 7 পড়লো, হতেই পারে না। 7 তো পড়ার কোনো গল্পই আসে না। যেহেতু এগুলো ভুল, তাহলে 10 + 1ও ভুল। প্রথমে 1 পরে 10 যদি ভুল হয়, তাহলে প্রথমে 10ও হতে পারে না, তাহলে এটাও ভুল। ঠিক কিন্তু এটা, কারণ দেখো একটাতে 5 পড়তে পারে, একটাতে 6 পড়তে পারে, তাহলে প্রথমটাতে 5 পড়লো, দ্বিতীয়টাতে 6 পড়লো, এটা হতে পারে। অথবা প্রথমটাতে 6 পড়লো, দ্বিতীয়টাতে 5 পড়লো, হতে পারে। আর কোনো উপায় নেই। তাহলে এই দুরকম উপায়ে কিন্তু আমরা 11 পেতে পারি, ঠিক আছে। তাহলে এই অর্ডার পেয়ারগুলো মানে 5,6 আর 6,5, এই অর্ডার পেয়ারগুলো কিন্তু যদি আমরা এই ঘটনাটাকে এ নাম দিই, যে দুটো পাশা চালা হলো এবং বা পাশাকে দুবার চালা হলো এবং একটা ঘটনা ঘটলো, যে ঘটনা কিনা ডিনোট করছে অকারেন্স অফ 11কে, তাহলে সেই ঘটনার ভিতরে দুটোই নমুনা বিন্দু থাকবে এই 36টার মধ্যে। তাহলে হেন্স সেই ঘটনার প্রবাবিলিটি কত হয়ে যাবে? প্রবাবিলিটি হয়ে যাবে তোমার 2/36, দ্যাট ইজ 1/18, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা এমসিকিউ কোশ্চেন, তাই জন্য এত লিখতে হবে না, বাট এটা 2 নম্বরে দেওয়ার মতো যোগ্যতা রাখে। লাস্ট যে দুটো এমসিকিউ করালাম, এই দুটো এমসিকিউ কিন্তু 2 নম্বরে দিয়ে দেওয়ার মতো যোগ্যতা রাখে। তোমরা কিন্তু খুব ভালো করে জিনিসটাকে দেখবে। আর বাকি যে অঙ্কগুলো আছে আমি আশা করব তোমরা ট্রাই করবে বাড়িতে, যে এখানে তোমাদের দেখো এমসিকিউ স্বাধীন ঘটনাটাকে বাদ দেবে। এখানে বলছে পরস্পর পৃথক ঘটনা হলে এ ও বি এর ক্ষেত্রে পি অফ এ এত, পি অফ এ ইউনিয়ন এত, তো পি অফ বি এর মান কত হবে? এটা তোমরা করবে। বাকি আছে তোমাদের পি অফ এ 3/7, পি অফ বি 4/7, এটা করতে হবে না। পরপর 13-14 করতে হবে না, যেহেতু ওখানে স্বাধীনের কনসেপ্ট আছে। এ বাই বি যেখানে দেখবে সেগুলো বাদ দেবে। তারপরে দেওয়া আছে পরস্পর পৃথক সম্পূর্ণ, পি অফ এ = 3/5, পি অফ বি = 1/6, তাহলে পি অফ সি এর মান কত হবে? এটা করবে। তারপর বাকিটা লাস্টেরটাও করবে, পি অফ এ ইন্টারসেকশন বি, এখানে ডিমর্গানসের ফর্মুলা লাগাবে। পি অফ এ ইন্টারসেকশন বি যদি 5/13 হয়, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কত হবে? পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করার সময় তোমরা ডিমর্গানের ফর্মুলা লাগাবে। এটা হয়ে যাবে তোমার পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে। ইন্টারসেকশন বি তো দেওয়াই আছে, হোল কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্টের বের করতে পারবে 1 - ইন্টারসেকশনের যে কি প্রবাবিলিটি, সেটা করলে আমি দেখে নিই কত আসবে। 5/13 আছে, তাহলে 1 - যদি 5/13 করো, তোমার হচ্ছে কি 8/13 আসবে, যদি না আমি ভুল হই। তো এটা হচ্ছে তোমাদের হবে, করে দেখবে তোমরা খাতায়। আর বাকি লেখা অঙ্ক এখন তেমন কিছু করো না, এখন করার দরকার নেই, পরে করবে। আর যে রিলেশনগুলো আছে বা যেগুলো নিউমেরিক্যাল প্রবলেম আছে, 7এর দাগের যেটা বললাম, তারপর তোমাদের আছে বইয়ে যাবে গিয়ে 8-এর অঙ্কটা করবে, 9-এর অঙ্কটা করবে, এগুলো একটুখানি দেখবে। আর বাকি 11-এর অঙ্কটা একটু দেখে নেবে, যদি হয়, হ্যাঁ হয়ে যাবে। আর তারপরে তোমার আরও যে অঙ্কগুলো আছে নিউমেরিক্যাল অঙ্ক, আমি এখন হয়তো চোখে পড়ছে না, যেখানে আর কি এ বাই বি বা বি বাই এর কোনো কনসেপ্ট নেই, স্বাধীন বা অধীন বলে কোনো কিওয়ার্ড নেই, সেইগুলো তোমরা করবে এবং এগুলো কমপ্লিট করে রাখবে। তারপরে আমরা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি শুরু করব। আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। মানে যেহেতু আমার হয়ে গেছে 1 ঘন্টা, তো ওদিকে ওয়েস্ট হয়ে গেল, আর এদিকে আবার আরও 1 ঘন্টা। লাস্টে আমি কোনোদিন চা খাই না, আজকে আমাকে গরম চা করে খেতে হলো তো গলার জন্যে। তোমরা প্লিজ খুব মন দিয়ে শেখো, তোমরা শিখলেই আমার সার্থকতা। আর অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করো, দেখতে বলো যদি তোমাদের ভালো লাগে। পরের জনকেও দেখার সুযোগ করে দাও, সবাই মিলে শেখো, সবাই মিলে জানো, পড়ো। আর কমেন্ট অবশ্যই করো, কারণ তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে কে আমার ভিডিও দেখছে, কে আমার ভিডিও দেখছে না। স্প্যাম ভিউ তো অনেক চলে আসে, তাই জন্য বলছি কমেন্ট করতে থাকো। ব্যাস, আজকের মতো আমি আসছি, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন জোশ নিয়ে, নতুন এনার্জি নিয়ে। চলো, গুড নাইট।